তোর বোনের বিয়েটা হোক, তুই চাস না ছায়া? ছায়ার গাল দুটো শক্ত করে চেপে ধরে নিজের দিকে ধরে দাঁতে দাঁত চেপে কথাগুলো বলছে নির্ঝর। ছায়ার চোখ গড়িয়ে অঝোর ধারায় পানি বয়ে যাচ্ছে। গালে যে যন্ত্রণা হচ্ছে তা নয়, এই মুহূর্তে সে যে পরিস্থিতিতে আছে সেটার জন্যও নিজের উপরে রাগ হচ্ছে ছায়ার। চাই। তাহলে কেন রাজি হচ্ছিস না আমার কথায়? মেজর, আমি। ছায়ার কথা বলতে কষ্ট হচ্ছে দেখে নির্ঝর ছায়ার গাল দুটো ছেড়ে দেয়। নির্ঝর যখন গাল ছেড়ে দেয়, ছায়া হাফ ছেড়ে দেয়। ফর্সা গাল দুটোতে নির্ঝরের শক্ত আঙ্গুলের দাগ বসে গেছে। আমি কিভাবে রাজি হব মেজর? এটা কি সম্ভব? অবশ্যই সম্ভব, দ্রুতই আমার সাথে চল। আমি পারবো না মেজর, আব্বা আম্মা মরে যাবে এই কথা শুনলে। নির্ঝর এবার প্রচন্ড রেগে গিয়ে ছায়ার চুলগুলো পেছন থেকে টেনে ধরে। কেন রে, এখন কেন বলছিস কষ্ট হচ্ছে? কিসের জন্য কষ্ট হচ্ছে? তুই তো এটাই চেয়েছিলি। তাহলে আমি কখন এগুলো চেয়েছি? আমি এভাবে কিছুই চাইনি, ছাড়ুন, আমার লাগছে। ঠিক আছে, ছেড়েই দিচ্ছি। আর আমি তোর বোন নোহার বিয়েটাও ভাঙারও ব্যবস্থা করছি, সমস্যা নেই। নির্ঝর নিজের পকেট থেকে ফোন বের করতে গেলে ছায়া নির্ঝরের হাত ধরে বসে। এমনটা করবেন না প্লিজ। আমি এমনই করব, তুই আমার কথা শুনবি কিনা বল। আমি যদি আপনাকে বিয়ে করি তাহলে নোহা আপুর বিয়েটা ঠিক করে হতে দিবেন? হ্যাঁ, হতে দেব। ওদের বিয়েটা হয়ে যেত, এত সময় আমার জন্য আটকে আছে। ভাইয়াকে কবুল বলতে বলে দিন। তুই যতক্ষণ না কবুল বলবি ততক্ষণ সবকিছু এভাবে আটকে থাকবে। ছায়ার চোখের কাজল লিপটে গেছে কান্না করার কারণে। কিছুক্ষণের মাঝে দুজন আর্মি সোলজার একজন কাজীকে নিয়ে হাজির হয়। কাজী ওদের বিয়ে পড়িয়ে দেয়। ছায়া ফুপিয়ে ফুপিয়ে কবুল বলে। পৃথিবীর বুকে প্রথম নারী যে তার বিয়ের কবুলটা পর্যন্ত ফুপিয়ে ফুপিয়ে বলছে। অতিরিক্ত কান্নার কারণে ছায়ার হিচকি উঠে গেছে। নির্ঝর কাউকে ইশারা করে। সেখানে উপস্থিত থাকা একজন মেয়ে সোলজার ভেতরে আসে। নির্ঝরের চোখই যেন বলে দিচ্ছে পরবর্তী পদক্ষেপ কি। তাই মেয়েটা বেশি কথা না বলে ছায়াকে এক গ্লাস পানি দেয়। খেয়ে নিন ম্যাম। ছায়া মুখ সরিয়ে নেয়, হিচকি তুলতে তুলতেই বলে, খাবো না ম্যাম, স্যার ভীষণ রেগে যাবে। এর আগে বাইরে থাকা সবাই ভস্ম হয়ে যাবে। ছায়া জানে এখন আর কিছুই তার হাতে নেই, তার আর করারও কিছু নেই। শুধু শুধু নির্ঝরের রাগ বাড়াতে চায় না ছায়া, তাই মেয়েটার হাত থেকে পানি খেয়ে নেয়। মেয়েটা তাকে সুন্দর করে লাল একটা জামদানি শাড়ি পরিয়ে সাজিয়ে দেয়। তবে বিয়ের আগে কেন সাজা হলো না এক্ষুনি? কেনই বা নির্ঝর তার সাথে এমন করলো? মাথায় কিছুই আসছে না ছায়ার। মেয়েটা ছায়াকে সাজিয়ে দিয়ে যাওয়ার পরে নির্ঝর ছায়ার হাত ধরে বেরিয়ে আসে। গাড়িতে বসে ড্রাইভারকে ইশারা করে গাড়ি চালাতে। গাড়ি চলে আপন গতিতে। চলুন তবে এতক্ষণ যাদের নিয়ে গল্প চলছে তাদের পরিচয়টা জেনে আসি। নির্ঝর চৌধুরী মা বাবার বড় সন্তান। মেজর সিনহা চৌধুরী এর বড় সন্তান নির্ঝর চৌধুরী। বাবা মেজর ছিলেন, তবে কোনো এক অপারেশনে গিয়ে তার মৃত্যু হয়। নির্ঝর তার বাবাকে সর্বদা নিজের সুপারম্যান মনে করত। বাবার মৃত্যুর পর থেকেই নির্ঝর নিজের বাবাকে ওই জায়গায় দেখতে চেয়েছিল এবং বাবার খুনিদের শাস্তি দিতে চেয়েছিল, যার কারণে নিজেও মেজর নির্ঝর চৌধুরীতে পরিণত হয়েছে সময়ের সাথে। নির্ঝর একজন 5 ফুট 11 ইঞ্চি লম্বা একজন হলুদ ফর্সা গড়নে সুদর্শন পুরুষ। মেজর হওয়ার সুবাদে তার ফিটনেস দেখলে যে কোনো মেয়েই পটে যায়। তবে ছেলেটা বড্ড জেদি, জীবনে যা একবার বলেছে তাই করেছে। নির্ঝর আছে একটা ছোট ভাই অনয় চৌধুরী, আর আছে তাদের সব থেকে বড় বোন তিন্নি। তিন্নির একটা সমস্যা আছে, সে মা হতে পারবে না, তাই তার স্বামী আদনান তিন্নির সাথে নির্ঝরদের বাড়িতে থাকে। আদনানের পরিবার বলতে কেউ নেই, পেশায় সে একজন ডাক্তার। ডাক্তার হয়েও বউয়ের কোনো ট্রিটমেন্টে ঠিক করতে পারেনি, তাই বাধ্য হয়ে সেরোগেসিতে একটা কন্যা সন্তান নেই তারা। মা আর ভাই বোন এবং বোন জামাইকে নিয়ে তার সংসার, তবে কাজের সুবাদে নির্ঝর পরিবার থেকে দূরে থাকে। আজ অয়নের বিয়ে ছিল, নোহার সাথে পারিবারিকভাবেই বিয়েটা ঠিক হয়েছে। নির্ঝর একটু একঘেয়ে মানুষ, সে এখন বিয়েটা করতে চায় না বলে তাদের মা অয়নকে আগে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কথা মতো তারা মেয়ে দেখে শুনে নোহার সাথে বিয়ে ঠিক করে। নোহা আর ছায়া 2 বোন, নোহা বড়, ছায়া ছোট। বাবা তৌফিক হাসান আর মা রাবেয়া বেগমের 2টো মেয়ে তারা। নোহা অনার্স 3য় বর্ষের ছাত্রী, আর ছায়া হলো অনার্স 1ম বর্ষের ছাত্রী। নির্ঝরের মায়ের 2 বোনকেই অনেক পছন্দ। নির্ঝরকে ছায়া যেদিন প্রথম দেখে সেদিন ছোটখাটো একটা ক্রাশ সে খায়, এবং সেখান থেকেই মেজর বলে ডাকে ছায়া নির্ঝরকে।
যদিও নির্ঝর ভীষণ মুঠি একটা রুক্ষ স্বভাবের ছেলে। সেনাবাহিনীতে আছে সে। ওদের পরিচয় পর্ব শেষ হলো, বাকি সব গল্পে জানাবো। গাড়ির জানালা দিয়ে বাইরের দৃশ্য দেখছে ছায়া, আর মনে করছে সকালেও সব ঠিক ছিল। হঠাৎ করেই সবকিছু কেমন শেষ হয়ে গেল। আজ সকালে বোনের বিয়ে, তাই বাড়ি ভর্তি মেহমান বরযাত্রী আসবে কিছুক্ষণের মাঝে। ছায়া দৌড়ে নিজের লেহেঙ্গা নিয়ে সাজুগুজু শুরু করে। কিছুক্ষণের মাঝেই বরযাত্রী চলে আসে। ছায়ার সর্বপ্রথম চোখ কেড়ে নেয় নির্ঝরের সাদা পাঞ্জাবি পরিহিত ওই সুদর্শন রূপ দেখে। কি অপূর্ব সুন্দর দেখাচ্ছে তাকে। বরকে রেখে সবাই তাকিয়ে দেখবে হয়তো। কি রে সায়া, দুলাভাইকে মিষ্টি খাওয়া, কতক্ষণ দাঁড়িয়ে রাখবি? পেছনে মামাতো চাচাতো বোনের কথাই ছায়ার ধ্যান ফিরে। নির্ঝরের থেকে চোখ সরিয়ে ছায়া নিয়মের দিকে খেয়াল করে। গেট ধরে 10,000 টাকা ইনকাম করে। ওরা বরযাত্রী ছেড়ে দেয়। সব কিছুই ঠিকঠাক চলছিল। তিন্নির স্বামী আদনান ছায়াকে এক গ্লাস পানি দিতে বলে। ছায়া সেটা এগিয়ে দিতে গেলে হঠাৎ করেই পেছন থেকে কেউ তাকে কাপড়ে ক্লোরোফর্ম মিশিয়ে বেহুশ করে দেয়। এরপর ছায়ার আর কিছুই মনে নেই। জ্ঞান আসতে নিজেকে নির্ঝরের কবলে দেখতে পায়। জায়গাটা ছায়া চেনে না, তবে এখানে এসে নির্ঝর তাকে সোজাই ব্ল্যাকমেল করে। ওদিকে বিয়েটা আটকে আছে নির্ঝরের জন্য। এরপর যা হয়েছে সবাই জানেন। দেখতে দেখতে তারা বিয়ে বাড়িতে পৌঁছে যায়। গাড়ি থেকে নামার আগে নির্ঝর আবারও ছায়ার ঘাট ধরে নিজের দিকে নিয়ে আসে। শোন বেনিওয়ালি, ভেতরে গিয়ে আমি যা বলবো তাতে শুধু হ্যাঁ বলবি। বাকি একটা শব্দ যদি মুখ থেকে বের হয় তাহলে তোর জিহ্বা কেটে সারা জীবনের মতো তোতলা বানাই দিব, বুঝছিস? ছায়া মাথা নাড়ায়। ছায়া খুবই নরম স্বভাবের একটা মেয়ে। নির্ঝরের করা কাণ্ডে ছায়া আগে থেকেই আতঙ্কের মাঝে আছে। নির্ঝর ছায়ার হাত ধরে বিয়ে বাড়ির ভেতরে নিয়ে আসে। ছায়া এবং নির্ঝরকে এক জায়গায় দেখে সবাই বেশ অবাক হয়। রাবেয়া বেগম এগিয়ে এসে বলেন, ছায়া, তোকে সারা বাড়ি খুঁজছি আমি। তুই নির্ঝরের সাথে কি করছিলি? ছায়া মায়ের কথার উত্তর দেওয়ার আগেই নির্ঝর বলে, আপনার মেয়েটা এখন আমার স্ত্রী আন্টি। নির্ঝরের কথায় রাবেয়া বেগম কিছুটা অবাক হয়ে তাকালেন নির্ঝরের দিকে। মানে হলো আমরা বিয়ে করেছি। রাবেয়া বেগম নির্ঝরের কথায় অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। কি বলছে ছেলেটা, বিয়ে করেছে মানে? নির্ঝর বাবা, আজকের দিনটা তোমার ভাই আমার মেয়ে দুজনের জন্য খুবই স্পেশাল। দয়া করে এসব ইয়ার্কি করো না। ইয়ার কি নয়, সত্যি কথা। নির্ঝর পাশে ইশারা করতেই একজন একটা কাগজ নির্ঝরের হাতে দেয়। নির্ঝর সেটা রাবেয়া বেগমের হাতে তুলে দেয়। কাগজটা পড়ে রাবেয়া বেগম 2 কদম পিছিয়ে যায়। ওগো, শুনছো? তোমার মেয়ে এসব কি করে এসেছে? তৌফিক হাসান দ্রুত রাবেয়া বেগমকে ধরে বসে। রাবেয়া, শান্ত হও, কি হয়েছে? শান্ত হও মানে? এসব কি দেখতে পাচ্ছ? রাবেয়া বেগমের হাত থেকে কাগজটা নিয়ে তৌফিক হাসান কাগজটা পড়ে। তৌফিক হাসানের চোয়াল শক্ত হয়ে আসে। তিনি শক্ত কণ্ঠে ছায়ার দিকে প্রশ্ন ছুড়ে। ছায়া, এসব কি? বাবার গম্ভীর কণ্ঠে ছায়ার অন্তরাত্মা কেঁপে ওঠে। তৌফিক হাসান ছায়ার দিকে এগিয়ে যায়। ছায়া, আমি বলছি এসব কি? ছায়া মাথা নিচু করে চোখের পানি ফেলছে। কোনো প্রকার কথা বলার মতো শক্তি সে হারিয়ে ফেলেছে। তৌফিক হাসান খুবই শান্ত স্বভাবের মানুষ। মেয়েদের গায়ে তিনি কখনো হাত তুলেননি, স্ত্রীকেও কখনো তুলতে দেননি। নোহা এবং ছায়া 2 রত্ন তার পরিবারের। তবে ছায়াকে এভাবে সে মানুষ করেনি যে বড় বোনের বিয়ের দিন মেয়ে বড় বোনের ভাসুরকে বিয়ে করে আনবে, কাউকে না জানিয়ে। আঙ্কেল, নিঝর, আমি আমার মেয়ের সঙ্গে কথা বলছি, তুমি এর মধ্যে আসবে না। ছায়া, দ্রুত বলো এসব কি? ছায়া বাবার দিকে তাকায়। পেছনে দাঁড়িয়ে থাকা মেঝরের চোখে চোখ পড়তে ছায়া চোখ বন্ধ করে নিঃশ্বাস নিয়ে বলে, আমি আমি মেজরকে পছন্দ করতাম বাবা। কথাটা বলার সঙ্গে সঙ্গে ছায়ার গালে থাপ্পড়ের শব্দে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে যায়। বাবার হাতে জীবনের প্রথমবার মার খেয়ে ছায়ার কান্নার বেগ আরও বেড়ে যায়। পেছন থেকে নির্ঝর নিজের হাত মুঠোয় নিয়ে নেয়। এসব দৃশ্য দেখে পেছন থেকে তিন্নির হাতটা আদনান খুব জোরেই চেপে ধরে। কি করছো? আদনান তিন্নির কথাই জগতে ফেরে। কি হয়েছে? তুমি এভাবে আমার হাত চেপে ধরেছো কেন? সরি জান, আমি বুঝতে পারিনি। দেখছো ভাই, এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে আর তুমি এগিয়ে যাও, পরিস্থিতি সামাল দাও। আমি কি বলবো? তোমার ভাই এগুলো কি করেছে? বুঝলাম না তোমায়, আমি এত বেশি রাখতে দেখিনি কখনো। আদনান ভ্রুজগল ঠিক করে বলে। বিষয়টা তা নয় তিনি, আমি দেখছি। আদনান এগিয়ে যায়।
তবে তার চোখে মুখে রাগ স্পষ্ট। তৌফিক হাসান ছায়ার গায়ে আবার হাত তুলতে গেলে মিসেস চৌধুরী ধরে বসেন। মিসেস চৌধুরী এতক্ষণ ভেতরে ছিলেন। ছেলের বিয়েতে তিনি জোর করে এসেছেন, বাইরে এত কিছু হয়ে গেছে তিনি বুঝতেই পারেননি। ভাইজান, আমার ছেলেও এই ঘটনায় সমান দোষী। আপনি শুধু ছায়াকে মারলেই সব কিছুর সমাধান হয়ে যাবে না। ছায়া ফুপিয়ে কাঁদছে। মিসেস মহিমা চৌধুরী গিয়ে ছায়াকে পাশ দিয়ে জড়িয়ে ধরে। নিঝরের দিকে তাকিয়ে তিনি বুঝতে পারছেন তার ছেলের সমস্যা আছে কিছু। মা সবসময় সন্তানের দিকে তাকালে সবটা বুঝতে পারে। থামুন তৌফিক ভাই, আমাদের এখন উচিত সবাই মিলে কথা বলা। আদনান। জি আম্মু। বাবা, সব গেস্টদের চলে যেতে বলো। কিন্তু আম্মু। চিন্তা করো না নোহা, আর অয়নের বিয়েটা হবে, কিন্তু এই মুহূর্তে অনেকগুলো কথা বলা প্রয়োজন। আদনান ঠিক তাই করে যা তার শাশুড়ি তাকে করতে বলে। এই মুহূর্তে তৌফিক হাসান, রাবেয়া বেগম, আদনান, তিন্নি, মহিমা চৌধুরী সবাই ছায়াদের ড্রয়িং রুমে বসে আছেন। সবার মাঝে নীরবতা বিরাজমান। মহিমা চৌধুরী যে কথা বলেছে তাতে যুক্তি আছে, কিন্তু তৌফিক হাসান বা রাবেয়া বেগম কেউই এটা মেনে নিতে পারছে না। তাদের মেয়ে এত বড় একটা কাজ করেছে। দেখুন তৌফিক ভাই, রাবেয়া আপা, আমি জানি নির্ঝর এবং ছায়া খুবই ভুল কাজ করেছে, কিন্তু এই মুহূর্তে এই বিষয়টা মেনে নেওয়া ছাড়া দ্বিতীয় কোনো উপায় আমি দেখছি না। নীরবতা ভেঙে আদনান বলে ওঠে, কিন্তু আম্মু, নির্জর কাজটা ঠিক করেনি, আর ছায়াও। তাহলে বাবা, তুমি কি বলতে চাও ওদের বিয়ে হয়ে গেছে, এখন কি সেটা ভেঙে দেওয়া সম্ভব? আদনানের কথায় এবং মুখে পরিষ্কার বিরক্তি স্পষ্ট। তিন্নি স্বামীর এমন আচরণে বেশ অবাক হচ্ছে। মা, তুমি ওর কথা শুনো না। তুমি এত কথা কেন বলছো? আজব। আমি তোমার স্বামী, আর নির্জর তোমার ছোট ভাই। আমি কথা বলতে পারি না? বলতে পারো, কিন্তু আগুন নিভানোর কথা বলো, জ্বালিয়ে দেওয়ার কথা কেন বলছো? আদনান সেখান থেকে উঠে যায়। তিন্নি আরো অবাক হয়। আদনান বেরিয়ে হাঁটা ধরে সামনের দিকে। সামনেই ছায়ার রুম। দরজা খোলাই ছিল, যেখানে সে দেখতে পায় নির্ঝর ছায়ার হাত ধরে আছে। ছায়া ফুপিয়ে কাঁদছে, আর নির্ঝর স্বাভাবিকভাবেই ছায়ার কান্নার দিকে তাকিয়ে আছে। আদনান সেখানে না দাঁড়িয়ে নিচে চলে আসে। নোহা আর অয়নের বিয়েটা হয়ে গেছে। বাড়ি থেকে দু বোনের বিদায়ের পালা। ছায়া মা এবং বাবার দিকে বারবার তাকাচ্ছে, তবে তারা বড় মেয়েকে বিদায় দিলেও ছোট মেয়ের দিকে তাকালেন না। অভিমান স্বাভাবিক। ছায়া মা বাবার কাছে গিয়ে মাকে জড়িয়ে ধরে। রাবেয়া বেগম কাঁদছে, কিন্তু ছায়াকে ধরছে না। নির্ঝর ছায়াকে নিজের কাছে নিয়ে আসে। অনেক কান্না করেছেন, যান এবার বাড়িতে চলো। কথাটা আসতেই বলে নির্ঝর। এসব কিছু নীরব দর্শক হলো নোহা আর অয়ন। ওরা কিছু বলার প্রয়োজন বোধ করছে না, পরিস্থিতি এমন। নির্ঝর ছায়া একটা গাড়িতে উঠে, অয়ন নোহা অন্য গাড়িতে, বাকি সবাই তাদের আলাদা গাড়িতে। নির্ঝরদের ঢাকার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয় তারা। ছায়ার কান্না কমছে না। নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে, আমি বলছি চুপ করো, অনেক কান্না করেছো। নির্ঝরের কথায় কোনো হেরফের হলো না ছায়ার। নির্ঝর এবার রেগে ছায়ার বাহু জোড়া ধরে নিজের দিকে এগিয়ে নেয়। ছায়া কোমরে ব্যথা পায়। নির্ঝরের শক্ত হাতের চাপ ছায়া নিতে পারেনি। আরে কান্না থামাও, এত মরা কান্না কেন করছো? ছায়া হিচকি তুলে তুলে নির্ঝরের দিকে তাকায়। ছাড়ুন, ধরবেন না, সব শেষ করে দিয়েছেন আপনি। অনেক ন্যাকামি করো তুমি। আমার কথায় ক্যাপ্টের সবাই চুপ থাকে, আর তুমি ইয়ার কি করছো? ইয়ার কি করছি না? আপনার ক্যাম্পের সবাই চুপ হলে আমার কি? আপনি অন্যায় করেছেন আমার সাথে। নির্ঝর ছায়াকে এবার গাড়ির সাথে চেপে ধরে। আমি আর কোনো কান্নার শব্দ, হেঁচকি তোলার শব্দ শুনতে চাই না, বুঝতে পেরেছো তুমি? ছায়া এবার বেশ ভয় পেয়ে যায়। কি হলো, কথা বলছো না কেন? ছাড়ুন, লাগছে। কোনো কান্নার শব্দ যেন না শুনি। কথাটা বলে নির্ঝর সরে যায়। ছায়া এবার গুটিসুটি হয়ে এক কোণায় চলে যায়। কোনো রকম কথাই বলে না, তবে ফুপানিটা কমেনি, সাথে হেঁচকি। কিছুক্ষণ ফুপিয়ে হেঁচকি তুলে ছায়া আপনা আপনি ঘুমিয়ে যায়। এক কোণায় মাথা ঠেকিয়ে ঘুমিয়ে গেছে সে। নির্ঝর ফোন বের করে কাজ করছিল। পাশে থাকা রমণীকে ঘুমিয়ে যেতে দেখে ফোনটা বন্ধ করে পকেটে রেখে ছায়াকে নিজের কাঁধের উপরে নিয়ে আসে নির্ঝর। মেয়েটা ঘুমের মাঝে খুবই মিষ্টি এবং স্নোরিং এর শব্দ করে, যা শুনতে বেশ ভালোই শোনায়। নির্ঝর একজন বিচক্ষণ মেজর। চারিদিকে তাকালে পরিস্থিতি সম্পর্কে তার ধারণা এমনি হয়ে যায়। তবে হঠাৎ করেই এমন একটা ক্লাস 10-এর বাচ্চার মতো কাজ কিভাবে করলো? সব কথা মাহিমা চৌধুরী বসে বসে ভাবছিলেন।
তিনি তার ভাবনায় ব্যস্ত এমন সময় তার কোলে থাকা 3 বছরের নাতনি বলে ওঠেন, না, আমার দুটো আমি এদেতে ভাতায় আমি অনেক হতে। নাতনির কথায় মহিমা চৌধুরী নাতনির কপালে চুমু দিয়ে বলেন, তুমি ঘুমাওনি কেন নানু? ঘুমাতে না তো। ঘুমাও নানু, অনেক রাস্তা বাকি। রাহি তিন্নি আর আদনানের মেয়েটা নানুর কোলে মাথা রেখেই ঘুমিয়ে যায়। অন্যদিকে তিন্নি অনেকটা সময় ধরেই পর্যবেক্ষণ করছে আদনানের মেজাজটা মোটেই ঠিক নেই। বিয়ের এত বছরে তিন্নি কখনো আদনানকে এতটা বিরক্ত দেখেনি। আদনান, তিন্নির কথায় আদনান গাড়ির জানালা থেকে মুখ সরিয়ে তার দিকে তাকায়। হ্যাঁ বলো। কি হয়েছে তোমার? কি হবে? না আসলে খুব কি মেজাজ খারাপ তোমার? না তেমন কিছু না। তিন্নি আর কথা বাড়ায় না। অয়ন আর নোহার গাড়িতে। বিয়ের পর থেকে নোহা কোনো কথাই বলেনি, অয়নও বলেনি। তবে অয়ন নোহার হাতটা ধরে বলে, একটা কথা বলবো? নোহা অয়নের দিকে তাকায়। বলুন। তুমি এত চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। আসলে জানেন তো, আমার বোনকে আমি ছোট থেকে চিনি। মা বাবার সম্মানহানি হবে বা মা বাবাকে কেউ দুটো কথা শোনাবে এমন কোনো কাজ আমার বোন এই পর্যন্ত করেনি। আজ আমার সেই বোন এত বড় একটা কাজ করে বসলো। আমিও দাদা ভাইকে কখনো এমন কাজ করতে দেখিনি। তুমি চিন্তা করো না, আমার ভাইয়া অনেক ভালো দায়িত্ববান একজন মানুষ। দেখ, নিঃসন্দেহে নির্ঝর ভাই একজন যোগ্য পাত্র, কিন্তু তাই বলে এভাবে? অনয় আর কিছুই বলে না। আরও 3 ঘন্টা জার্নি শেষ করে তারা পৌঁছে যায় চৌধুরী বাড়িতে। বাড়িতে পৌঁছাতে রাত 3টা বাজে। তাই সবাইকে হালকা পাতলা বরণের পর্ব শেষ করেই তাদের রুমে নিয়ে আসা হয়। ছায়া এই মুহূর্তে একটা নতুন শাড়ি পরে ফুলে সজ্জিত একটা খাটে বসে আছে। মেজরের রুমটা বড্ড বেশি নিখুঁতভাবে সাজানো, যেন প্রতিটা জিনিস একটা অন্যটার পরিপূরক। দেখেই মনে হচ্ছে কোনো দক্ষ হাতে সব কিছু মেনটেন করা হয়। ছায়ার মনটা বিষণ্ণ এক কালো মেঘে ঘিরে আছে। একটুও ভালো লাগা কাজ করছে না তার ভেতর। বিয়ে নিয়ে কত স্বপ্ন মেয়েদের, তারও কি কম ছিল? অনেকই স্বপ্ন ছিল, কিছুই হলো না বাস্তবায়ন। ছায়া চোখ বন্ধ করে ভাবে, এই মানুষটার সাথে 1 থেকে 2 বার দেখা হয়েছে, কখনো সেইভাবে কথাই বলেনি তার সাথে। আর এখন একটু সময়ের ব্যবধানে সে ছায়ার স্বামী। কি অদ্ভুত মানুষের জীবন। কিছুক্ষণের মাঝেই নির্ঝর দরজা খুলে ভেতরে আসে। নির্ঝরের পায়ের শব্দ পেয়ে ছায়ার ভেতরে ধুকপুক শব্দ কেমন বৃদ্ধি পাচ্ছে। নির্ঝর ক্রমশ ছায়ার দিকে এগিয়ে আসছে, আর ছায়ার ভেতরের ভয় ঝড়তা ছায়াকে আরও চেপে ধরছে। কিছুক্ষণ পর ছায়া নিজের সামনে কারোর উপস্থিতি টের পায়। হঠাৎ করেই নির্ঝর ছায়ার ঘুমটা টেনে সরিয়ে ফেলে। নির্ঝরের এমন কাজে বেশ ভয় পেয়ে যায় ছায়া। চোখ তুলে নির্ঝরের দিকে তাকানোর সাহসটাও হারিয়ে ফেলেছে ছায়া। নির্ঝর নিজের হাত দিয়ে ছায়ার থুতনিটা ধরে উঁচু করায়। ছায়ার চোখে চোখ পড়তেই নির্ঝর কোথায় যেন হারিয়ে যায় বারবার। ওই চোখগুলো গভীর সমুদ্রের মতো, কত কথা বলে নির্ঝরকে। জীবনে কত কথা বুঝেছে, দেখেছে। তবে মেজর নির্ঝর কেন জানি না এই চোখের ভাষা পড়তে পারে না। কষ্ট হয়, মনে হয় পড়ালেখা বোধহয় সব ভুলেই গেছে সে। নীরবতা ভেঙে নির্ঝর বলে, যাও ফ্রেশ হয়ে এসো, এসব মেকআপ তুলে ফেলাও। আমি মেকআপ করিনি। নির্ঝর এবার নিজের বৃদ্ধ আঙ্গুল ছায়ার ঠোঁটে ছুঁয়ে বলে, এখানে তাহলে লাল রঙের এটা কি লেগে আছে? আমি মুখে কিছুই দেইনি, তিন্নি আপু আমার লিপস্টিক লাগিয়ে দিয়েছে। এখন তুলে ফেলো। ছায়া কিছুই বলে না, টিস্যু দিয়ে লিপস্টিক তুলে ফেললো। নির্ঝর ফ্রেশ হয়ে আসে, এসে ঘাটের একপাশে শুয়ে পড়ে। ছায়ার খুবই ইস্তস্তত হচ্ছে। সে কি করবে? শুয়ে পড়বে নাকি? কিন্তু লোকটা কেমন অদ্ভুত। ছায়ার ভীষণ কান্না পাচ্ছে। কি করবে সে? কীরকম একটা বাজে সিচুয়েশন। ছায়াকে ওভাবে বসে থাকতে দেখে নির্ঝর গম্ভীর কণ্ঠে বলে, যেভাবেই হোক না কেন তুমি আমার স্ত্রী, মানো আর নাই মানো আমার সাথে তোমাকে এক বিছানায় শুইতে হবে। সো চুপচাপ শুয়ে পড়ো। ছায়া এবার এক কোণায় নিজেকে গুটিয়ে শুয়ে পড়ে। বিছানাটা রাজকীয় 4 জন মতো ভালো করেই শোয়া যায়। সেখানে ছায়া এমনভাবে শুয়ে আছে যেন 10 জন শুয়েছে কোনো মতে। নির্ঝরের এবার প্রচণ্ড রাগ হচ্ছে। কি অদ্ভুত এই মেয়ে। নির্ঝর এবার এক হাতে ছায়াকে হাঁচকা টান দেয়। নির্ঝরের টান খেয়ে ছায়া সোজা তার বুকের সাথে মিশে যায়। ছায়া কিছু বলার আগেই নির্ঝর টেবিল ল্যাম্প অফ করে দেয়, আর পুরো ঘর অন্ধকার হয়ে যায়। ছায়ার ছোট থেকেই একটা ফোবিয়া আছে। এটা একটা ন্যাক্টোফোবিয়া, যে কারণে অন্ধকার তার ভীষণ ভয় করে। ছায়া নির্ঝরেরকে ভয়ে বলতে পারছে না লাইট অন করুন, আর অন্ধকারের ভয়ে নির্ঝরের থেকে সরতে পারছে না। নির্ঝর ছায়ার চুলের ঘ্রাণ পেয়ে মাতাল হয়ে গেছে।
অনেক দিনের পুরনো ঘুম এসে তার চোখে ভিড় করেছে। ছায়া নিঝরের পরনের গেঞ্জিটা খামচে ধরে। নিঝর বুঝতে পারে ছায়া তাকে ধরে রেখেছে, তবে কিছু বলে না। মেয়েটা এতক্ষণ ভয় পাচ্ছিল নাকি অভিনয় করছিল? অভিনয় করছিল, তাহলে লাইট অফ করার সাথে সাথে ভাবে জড়িয়ে ধরে কেউ। কথাগুলো নিজের মনে মনে ভাবতে ভাবতে ঘুমিয়ে যায় নিঝর। তবে ছায়ার প্রচণ্ড ভয় করছে, কিছুতেই ঘুম আসছে না। কিছুক্ষণ পরেই সে বুঝতে পারে নিঝর ঘুমিয়ে গেছে, কিন্তু ছায়া ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে। পায়ের কাছে একটা কাঁথা রাখা, সেটা টেনে নেয় ছায়া। হাত পা অবশের মতো করে নিয়ে আসছে। ভয়ে রীতিমতো অবস্থা বিহাল। বারবার মনে হচ্ছে পাশে কেউ শুয়ে আছে। ছায়া সাত পাঁচ না ভেবে নিঝরকে নিজের দুহাতে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছায়া নিজেও ধীরে ধীরে ঘুমিয়ে যায়। এ রাত এভাবেই কেটে যায়। তিন্নি সকাল সকাল ঘুম থেকে উঠে দেখে তার মেয়েটা কাঁদছে। রহিমা, কি হয়েছে? মাম্মা, আমি পড়ে ব্যথা পেয়েছি। তিনি দ্রুত মেয়ের কাছে গিয়ে মেয়েকে কোলে তুলে বিছানায় বসিয়ে দেখে আদনান বেলকনিতে দাঁড়িয়ে আছে। কে আশ্চর্য, মেয়েটা এত সময় কান্না করেছে আর আদনান তার দিকে কোনো খেয়ালই করছে না। এমনটা তো আগে কখনো হয়নি। আদনান? না, 3 দিন ডাকেও কোনো সাড়া নেই। এই আদনান, শুনছো? আদনান এবার পেছনে ফিরে রাহিকে কাঁদতে দেখে দ্রুত ভেতরে আসে। কি হয়েছে মাম্মা, কাঁদছো কেন? তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে স্বামীর দিকে। পরে গিয়ে ব্যথা পেয়ে অনেকক্ষণ যাবৎ কাঁদছে। কাল রাতে প্রচুর কষ্ট হয়ে গেছিল, আর রাত করে ঘুমানোতে আমার ঘুমটা গাঢ় হয়েছে বলে বুঝতে পারিনি। কিন্তু তুমিও সজাগ ছিলে, দাঁড়িয়েছিলে, মেয়েটার কান্না কেন শুনতে পাওনি? একজন মেঝর হবার সুবাদে খুবই সকাল সকাল ঘুম থেকে ওঠার অভ্যাস নিঝরের। তবে কাল রাত 4টার দিকে শুয়ে ভোরে আর ঘুম থেকে ওঠা হয়ে ওঠেনি। তবে সকাল 9টা নাগাদ ঘুম ভেঙে যায় নিঝরের। ঘুম ভাঙতেই বুকের উপরে কারোর ভার অনুভব করে। নিঝর মাথা উঠিয়ে লম্বা চুলে সেই মেয়েটাকে দেখে বেশ ভালোই লাগে। এই মেয়েটার মাথাটা তার বুকের জন্যই। এসব ভাবতে ভাবতে হঠাৎই নিঝর বুঝতে পারে ছায়ার শরীর কাঁপছে। নিঝর দ্রুত ছায়াকে বালিশে শুয়ে বুঝতে পারে ছায়ার প্রচণ্ড জ্বর এসেছে। এসি তো চালানো নাই, কাঁথাও গায়ে দেওয়া, তবে জ্বর কেন এলো সেটাই বুঝতে পারছে না নিঝর। এই অবস্থায় তার কি করা উচিত? নিঝর দ্রুত ফ্রেশ হয়ে নিচে আসে। নোহা আর তার মা মিলে খাবার রাখছিল টেবিলে। নিঝরকে দেখে মিসেস চৌধুরী বললেন, ছায়া কোথায় নির্ঝর? ওকে নিয়ে খেতে আয়। মা আসলে। মিসেস চৌধুরী ছেলের এমন কণ্ঠ শুনে বুঝতে পারে কিছু হয়েছে। মেজরের স্ত্রী সে, আবার মেজরের মাও। মাহিমা চৌধুরী ব্রুকুচকে বলে, কি হয়েছে? ছায়ার হঠাৎ জ্বর এসেছে। নোহা খাবার দেওয়া বন্ধ করে নিঝরের দিকে তাকায়। কি বলছেন ভাইয়া? হ্যাঁ, আসলে আমি তো বুঝতে পারিনি কেন এমন হলো। নোহা দ্রুত পায়ে উপরে উঠে আসে, সাথে নিঝর আর মাহিমাও। নোহা বোনের কাছে এসে মাথায় হাত দিয়ে জ্বর চেক করে। ছায়ার গা পুড়ে যাচ্ছে, ভীষণ জ্বর এসেছে। ভাইয়া, কাল রাতে ঘরের লাইট বন্ধ ছিল? হ্যাঁ। ইস ভাইয়া, আসলে ছায়ার নেকটোফোবিয়া আছে। কালকে ভীষণ ভয় পেয়ে গেছিল, তাই এমন জ্বর এসেছে। নিঝর অবাক হয়ে যায় কথাটা শুনে। এই জন্য কাল রাতে মেয়েটা তাকে ধরে বসেছিল, আর নিঝর কত কিছুই না ভেবেছে। মা, বলছি যে আদনান ভাইয়াকে একটু ডাকবেন। বাবা তো আদনান ভাইয়ের দেখাতো ছায়াকে, জানেন তো উনি ছায়ার পার্সোনাল ডক্টর। হ্যাঁ, আমি ডেকে আনছি। মিসেস চৌধুরী চলে যায়। নোহা ছায়ার মাথায় হাত দিয়ে ওকে দেখছে। আদনান ছায়ার পার্সোনাল ডক্টর? জি ভাইয়া। আর আদনান ভাইয়ের থেকেই অয়নের সাথে আমার বিয়েটা ঠিক হয়। আদনান ভাই প্রথম অয়নের প্রস্তাব দেয় বাবাকে। নিঝর গম্ভীরভাবে কিছু চিন্তা করা শুরু করে। এর মাঝেই আদনান চলে আসে রুমে। কি হয়েছে? ভাইয়া দেখুন, ওর প্রচুর জ্বর। সরে এসো। নোহা উঠে যায়। আদনান ছায়ার প্রেশার চেক করে। সবকিছু চেক করার পর উঠে দাঁড়ায়। নির্ঝর, ওকে আর অন্ধকারে রাখিস না। যদিও এতদিনের ট্রিটমেন্টে এই মেয়েটা বেশ সুস্থ হয়ে উঠেছিল, একদিনই তা অবনতি হয়ে গেল। ওষুধ খাইয়ে দিবি, খাবার খাইয়ে। আদনান কথাগুলো বলে রুম থেকে বেরিয়ে যায়। নিঝর অনেকটা সময় ধরে আদনানের কথাগুলো বুঝে, তারপর নোহার দিকে তাকায়। আপু, খাবার নিয়ে আসো। জি ভাইয়া। নোহা নিচে চলে যায়। মিসেস চৌধুরী নিঝরের কাছে আসে। আমার ছেলেটা অনেক অদ্ভুত আচরণ করছে, জানিস তো নির্ঝর? মায়ের কথার আক্ষরিক অর্থ নিঝরের ভালো করেই জানা আছে।
চিন্তা করো না, বিশ্বাস রাখো। এর মাঝেই নোহা খাবার নিয়ে চলে আসে। নির্ঝর ছায়ার কাছে এগিয়ে যায়, ছায়াকে উঠিয়ে বসায়। ছায়া যদিও এখন কোনো ধ্যান জ্ঞান নেই, তারপরেও কষ্ট করে স্যুপটা খাইয়ে ওষুধ খাইয়ে দেয় নির্ঝর ছায়াকে। কাবার থেকে কম্বল বের করে ঢেকে দেয় ছায়াকে। সকাল গড়িয়ে দুপুর। ছায়ার জ্বর এসেছে। ছায়া একটু একটু করে চোখ খুলে নিজেকে অচেনা জায়গায় দেখে প্রথমে একটু ভয় পেয়ে যায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় কাল যে তার বিয়ে হয়েছে। ছায়া হাতে ভর দিয়ে বিছানায় উঠে বসে। রুমটা আপাতত ফাঁকা, কেউই নেই। তার শরীরের শাড়িটা ঘেমে শরীরের সাথেই লিপটে আছে। ছায়া বিছানা ছেড়ে উঠে দাঁড়ায়। শরীরটা বেশ ভালো লাগছে এখন। ব্যাগ থেকে শাড়ি নিয়ে ছায়া বাথরুমে চলে যায়। রীতিমতো গোসল করে ফ্রেশ হয়ে নেয়। আসলে ছায়ার মনেই নেই সকালে তার সাথে কি হয়েছে। ছায়ার মনে হচ্ছে এখন হয়তো সকাল, তাকে এখন গোসল করে নিচে যেতে হবে। কিছুক্ষণ পরে ছায়া বেরিয়ে আসে। তখনই রুমে নির্ঝর খাবার হাতে প্রবেশ করে। দুজনের চোকাচোকি হতেই ছায়া চোখ নামিয়ে নেয়। কি ব্যাপার, তুমি গোসল করেছো? হ্যাঁ, কেন? মানে ঘেমে গোসল হয়ে গিয়েছিলাম অর্ধেক, তাই। পাগল মেয়ে, জানো তুমি কি পরিমাণ জ্বর ছিল? সেন্স ছিল না তোমার? ছায়া নির্ঝরের মুখের দিকে চোখ তুলে তাকায়। সত্যি? নির্ঝর অবাকে চরম সীমানায় পৌঁছে গেছে। তোমার মনে নেই কিছু? না, মনে নেই। এখন সকাল না? জি না ম্যাডাম, এখন অলমোস্ট বিকাল। কি, এত বেলা হয়ে গেছে? বসো, খেয়ে নাও। নির্ঝর ছায়ার সামনে খাবার রাখে। ছায়া খাবার খায়। এরপর ছায়াকে ওষুধ দিয়ে নির্ঝর ব্যালকনিতে চলে আসে। একটা ইম্পর্ট্যান্ট কল এসেছে। নির্ঝর ফোনটা পিক করে কথা বলতে থাকে। ছায়া বের হচ্ছে, তাই ভাবলো জামাগুলো কি সাজিয়ে রাখবে। ছায়া ব্যাগ হাতে নিয়ে যখন জামাগুলো বের করবে, তখনই নির্ঝর এসে বলে, কি করছো? জামাগুলো বের করছিলাম। করবে না, আমরা আজকেই চলে যাবো এখান থেকে। কথাটা বলে নির্ঝর বেরিয়ে যায়। ছায়া হাঁ হয়ে তাকিয়ে আছে। চলে যাবে মানে? কোথায় চলে যাবে? কিন্তু ছায়া তো যেতে চায় না। মা বাবাকে ফোন করবে, কিন্তু কি বলবে? ওদের না দেখে ছায়া এক পাও যেতে চায় না এখান থেকে। মনের ভেতরে কালো মেঘেরা হানা দিল। ভীষণ কষ্ট হচ্ছে এখন তার। সবাই মিলে এক জায়গায় বসে আছে। সেখানে ছায়াও এক কোণে বসে আছে। তিন্নি নোহার কোলে বসে আছে। নোহার হাতে চুড়ি নিয়ে খেলছে। ভাই, তুই আজকেই চলে যাবি, কিন্তু কেন? তোর তো অয়নের বিয়েতে ছুটি ছিল 3 দিন। আপু, আমি একজন মেজর, সেখানে পুরো দায়িত্ব আমার। আমি চাইলেও তোদের সময় না পেরেছি আগে দিতে, এখন না পারবো দিতে। তুমি যাচ্ছ, ভালো কথা, ছায়াকে রেখে যাও। সম্ভব না মা, বিয়ে মানুষ বউকে রেখে দিতে করে না। মিসেস চৌধুরী ছেলের কথায় উঠে দাঁড়ায়। আমিও তা মানলাম, কিন্তু ছায়া যে অসুস্থ, তা কি করবে? আমিও সেটাই বলছিলাম নির্ঝর, আমি এখানে আছি, তুমি ছায়াকে রেখে যাও। আদনান ভাইয়া, আপনাকে ওর চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আমি তাকে দেখে রাখতে পারবো। আর চিন্তা করবেন না, রাজশাহী গিয়ে ভালো একজন ডক্টর হায়ার করবো আমি। নির্ঝর ভাইয়া, একটা কথা, মা বাবাকে যদি একটু বলতেন। হ্যাঁ ভাইয়া, আমারও অফিস ছুটি ছিল। তুমি যেহেতু থাকছো না, আম্মু আব্বুকে ডাকো। ছায়া তাদেরও মেয়ে। নির্ঝর অয়নের দিকে তাকিয়ে বলে, ওনারা কিছুক্ষণের মাঝে পৌঁছে যাবে। কথাটা বলে নির্ঝর সেখান থেকে উঠে যায়। ছায়া সেখানেই বসে রয়। মেয়েটার সম্পর্কে সমস্ত ডিসিশন নিয়ে ফেলল নির্ঝর, কিন্তু ছায়াই কিছু বলতে পারল না। তবে কি এখন থেকে তার জীবনটা এমন হয়ে যাবে? কিছুই ভাবতে পারছে না ছায়া। সবাই ড্রয়িং রুমে বসে আছে। ছায়া আর নির্ঝরের ব্যাগ গাড়িতে উঠানো হয়ে গেছে। ছায়ার চোখ দিয়ে পানি পড়ছে। ছায়া মেয়েটা এমন যে কাঁদলে শব্দ হয় না। মা বাবা যদিও সেভাবে ছায়ার সাথে কোনো কথা বলেনি, রাগ তাদের স্বাভাবিক। তবে হঠাৎ করেই একটা অচেনা মানুষের সাথে বিয়ে হয়ে গেল, তাও এভাবে। আর এভাবে হঠাৎ করেই তার সাথে বেরিয়ে যাওয়া লাগছে। সেখানে কেউ নেই, এ অচেনা মানুষটা বাদে। এসব ভাবতেই ছায়ার দু চোখ বেয়ে ঝর্ণা গড়িয়ে পড়ছে। এত কষ্ট হচ্ছে, পরিবার বুঝি এত আপন হয়? তৌফিক, হাসান, নোহা, রাবেয়া বেগম বাদে এই দুনিয়ায় কাউকে এত কাছ থেকে দেখার প্রয়োজন বোধ হয়নি ছায়ার। বরাবরই সে তার দু বোন পরিবারকে সময় দেয় বেশি। রাবেয়া বেগম একজন মা। সেই মা বুঝতে পারে না এমন কোনো কিছুই নেই দুনিয়ায়। রাবেয়া বেগম একটা দীর্ঘশ্বাস ফেলে ছায়ার কাছে এসে বসে। তখন থেকে দেখছি কাঁদছিস, কাঁদছিস কেন? ছায়া মায়ের দিকে ঘুরে দাঁড়ায়। ভালো লাগছে না মা। ছায়া মায়ের দিকে ঘুরে তাকায়। ছায়ার গলা ধরে আসছে, কথা বলতে গেলে কষ্ট হচ্ছে। বুকের ভেতর কষ্ট হলে বুঝি এমন লাগে?
ছায়া দূরের ভার্সিটিতে পর্যন্ত অ্যাডমিশন নিল না বাসা ছেড়ে যাবে না বলে। আজ তাকে কোথা থেকে কোথায় চলে যেতে হবে। মা, রাত 9টা বেজে গেছে, আমাদের এখন রওনা হতে হবে তো। ঠিক আছে, সাবধানে যাও, খেয়াল রেখো বাবা। এই মুহূর্তে তোমার সাথে তোমার বউ আছে, আমি কিন্তু কোনো রকম ঝামেলা চাই না। ঠিক আছে মা। নিঝর শ্বশুর শাশুড়ি থেকে বিদায় নেয়। তিন্নির ছোট মেয়েটা মামাকে ছাড়তে চায় না, কিন্তু মামা আর থাকবে না। রাহি উপায় না পেয়ে ছায়ার হাত ধরে বসে। নতুন মামি যেও না তোমরা। ছায়া রাহিকে কোলে তুলে রাহির গালে চুমু দেয়। আবার আসবো মা, তোমার কাছে থাকবো সব সময়। ছায়ার চোখ জোড়া লাল হয়ে আছে কান্না করার জন্য। গাড়িতে বসে ওরা বাস স্টপে চলে আসে। এখান থেকে নির্ঝর রাজশাহীর বাস নেবে। ছায়া ভালো করে পর্যবেক্ষণ করে বুঝতে পারলো এটা এসি বাস। গাড়ি থেকে নেমে নির্ঝর ছায়ার হাত ধরে উঠে বসবে, তখন নির্ঝর নিজের হাতে টান অনুভব করে। পেছন ফিরে ছায়ার দিকে তাকায়, ওর চোখ টলমল করছে। কি হয়েছে? এই বন্ধ বাসে যাব না। এখান থেকে রাজশাহী অনেক দূর, আমরা গাড়িতে যেতে পারবো না। কিন্তু আমার তো খোলা বাসেও যেতে পারি। না, পারি না, আপাতত এটাতে যেতে হবে। আমার কষ্ট হবে অনেক। নির্ঝরের এবার ভীষণ মায়া লাগে। সে ছায়াকে নিজের কাছে এনে ছায়ার বাহুজোড়া জড়িয়ে ধরে বলে, দেখতে দেখতে সময় শেষ হয়ে যাবে ছায়া। আমার বাড়ি দিয়ে আসুন না। নির্ঝর বরাবরই ঠান্ডা স্বভাবের মানুষ। রাগ হলেও নিয়ন্ত্রণ করার ক্ষমতা তার আছে। আর্মি ক্যাম্পে সবকিছুর জন্যই ট্রেনিং হয়, তবে রাগ নিয়ন্ত্রণ করাটা সে শিখেছে বাবা সিনহার থেকে। এই মুহূর্তে ছায়ার অবস্থা যদিও নির্ঝর বুঝতে পারছে। হঠাৎ করেই বিয়ে, তারপর হঠাৎ করেই জায়গা পরিবর্তন, কিন্তু তারপরেও এখন ছায়াকে যেতে হবে তার সাথে। নির্ঝর ছায়াকে টেনে গাড়িতে তুলে। গাড়ির ভেতরে আলাদা কেবিনের মতো সিস্টেম করা। ছায়াকে বসিয়ে দেয় নির্ঝর। বসো, আমি আসছি। ছায়া নির্ঝরের হাত ধরে বলে, না, আমাকে নিয়ে যান। নির্ঝর পকেট থেকে ফোন বের করে ছায়ার হাতে দেয়। রাহি অনেক সময় ফোনে গেম খেলে, সেই জন্য কিছু গেম আছে, 2 মিনিট খেলতে থাকো, আমি আসছি। নির্ঝর বেরিয়ে যায়। ছায়া চোখ মুছে ফোন অন করে। নির্ঝরের কোনো ছবি নেই ওয়ালপেপারে। ছায়ার কি মনে চাইলো, সে গেমস বাদ দিয়ে ছবিতে ঢুকলো। সেখানে নানা টুকটাক ছবি তোলা। তবে ছেলেটা যে অনেক সুদর্শন, সানগ্লাস পরলে আরো বেশি সুন্দর দেখায়। কালো শার্টে ফর্সা ছেলেটাকে ভালো মানায়, আবার ব্লেজারেও বেশ মানায়। দাড়ি তার খুব একটা নেই। ছায়া নির্ঝরকে দেখতে ব্যস্ত হয়ে যায়। নির্ঝরকে দেখার সময় টুকুতে তার মনে হচ্ছিল সে সব ভয়ডর ভুলে গেছে। পৃথিবীতে একদিকে চলে গিয়ে ওকে সুযোগ করে দিয়েছে নির্ঝরকে মনে ভরে দেখতে। কিছুক্ষণ পর নির্ঝর হাতে বেশ অনেক বড় একটা স্ন্যাক্সের ব্যাগ নিয়ে হাজির হয়। ছায়া তখনও নির্ঝরের ছবি দেখছে মন দিয়ে। নির্ঝর ছায়ার পাশে বসতেই ছায়া সেখান থেকে বেরিয়ে আসে। ছায়ার ঠোঁটে লেগে থাকা হাসিও চলে যায়। এগুলো নিন, লাগতে পারে। ছায়া সবকিছু দেখে খুশি হয়ে যায়, কারণ জিনিসগুলো তার পছন্দের। দেখতে দেখতে গাড়ি চলতে শুরু করে। প্রথম কোনো রকম না লাগলেও ধীরে ধীরে ছায়ার মাথার ভেতর ঘোরাতে শুরু করে। বন্ধ জায়গায় মনে হচ্ছে কেউ আটকে রেখেছে। ছায়ার অস্বস্তি দেখে নিঝর ছায়ার হাত ধরে বসে। ছায়া মাথাটা নিঝরের কাঁধে রাখে। বলছি, জানালা খোলা যাবে না? না, যাবে না। তুমি চোখ বন্ধ করো, খুব প্রিয় কিছু নিয়ে চিন্তা করো, দেখবি ঘুম চলে আসবে। ছায়া চোখ বন্ধ করে নেয়। নিঝরের শরীরের ঘ্রাণ তাকে নিঝরের কথা মনে করাতেই বাধ্য করছে। ছায়া নিঝরের কথা ভাবতে ভাবতে ঘুমিয়ে যায়। নিঝরের হাত শক্ত করে ধরে রেখেছে মেয়েটা। নিঝরও কিছুক্ষণের মাঝে ঘুমিয়ে যায়। রাজশাহী বাস স্টপে পৌঁছাতেই তাদের রাত 4টা বাজে। অনেক রাত এখন, তবুও মেজর সাহেবের জন্য গাড়ি এবং সৈনিক দুই এসেছে। নিঝরের একটু ইচ্ছে হচ্ছে না ঘুমন্ত ছায়াকে ডেকে তুলতে, তাই নিজের ছায়াকে পাজা কোলে তুলে নিয়ে আসে কোয়ার্টারে। এই প্রথম তার কোয়ার্টারে সে বাদে অন্য কেউ থাকবে। এর আগে একবার দুবার অয়ন এসেছে, তবে সেভাবে থাকা হয়নি। এখন তো 24টা ঘন্টা এই বউ নামক মেয়েটা তার সাথে থাকবে, তার পাশে থাকবে। যত সময় সে এখানে থাকবে তত সময় মেয়েটা তার পাশে ঘুরঘুর করবে। ভাবতেই মেজরের মনে শীতল হাওয়া বয়ে যায়। অদ্ভুত এই অনুভূতি। ইচ্ছে হচ্ছে ছায়ার ঠোঁটে নিজের ঠোঁট ছুঁয়ে দিতে, কিন্তু এই সমস্ত অবস্থায় মেয়েটার ফায়দা নেওয়া ঠিক হবে না বলে মস্তিষ্ক বলছে, কিন্তু হৃদয় বারবার বলছে, ছুঁয়ে দে না তোর ঠোঁটটা, ধরে তো বউ। নিঝর কোনো সাতপাস না ভেবেই ছায়ার ঠোঁট আঁকড়ে ধরে। জীবনের প্রথম কোনো নারীর ঠোঁটের স্পর্শ পেয়ে নিঝরের ভেতরে কেমন আগুন জ্বলে ওঠে। এই নারী এত অদ্ভুত সুন্দর কেন, নাকি তার স্ত্রী এই যেন সুন্দর দেখাচ্ছে। কিছুক্ষণ পর নিঝর সরে আসে।
নিজের কাজে নিজেই হাসে। অদ্ভুত অনুভূতি এসব তার। নির্ঝর ফ্রেশ হয়ে ছায়াকে ডাকে। ছায়া, জামা পাল্টে ঘুমাও। ছায়া নির্ঝরের গভীর কণ্ঠ শুনে ঘুম থেকে উঠে সাদা মাটা জামা পরে ফ্রেশ হয়ে নেয়। নির্ঝর ততক্ষণে মা এবং বাসার সবাইকে জানিয়ে দেয় তারা পৌঁছে গেছে। ছায়া বাথরুম থেকে বেরিয়ে আসতেই নির্ঝর বলে, এখানে কিছু রান্না করা নাই, এত ভোরে দোকানও খোলা নাই। তুমি চাইলে এখান থেকে কিছু খেয়ে নাও, এগুলো তো তোমার জন্য আনা। ছায়া সে খাবারগুলোর দিকে তাকায়, তবে তার মন একটুও চাইছে না এগুলো খেতে। নির্ঝর বিষয়টা বুঝতে পারে। আচ্ছা সমস্যা নেই, আমি কিছু রান্না করছি। না, তার প্রয়োজন নেই, এখন অনেক কষ্ট হয়ে গেছে। ঘুমান, সকালে উঠে আমি রান্না করে দেব। তুমি রান্না জানো? জানি। ভালো কথা। যেভাবেই হোক বিয়েটা হয়ে গেছে, তাই রান্নাটা আমারই দায়িত্ব। কথাটা বলে ছায়া শুয়ে পড়ে। নির্ঝর ছায়ার শোয়ার দিকে তাকিয়ে আছে। তার মাথায় একটাই কথা চলছে। সমস্যা আসলে কার ছিল? যদি আদনান আমার বোনকে ধোঁকার সাগরে রাখার চেষ্টা করে, তবে সে সব হারাবে। কথাগুলো ভাবতে ভাবতে একটা দীর্ঘশ্বাস ফেলে নির্ঝর ছায়ার পাশে শুয়ে পড়ে। সকাল 9টার দিকে নির্ঝরের ফোনে একটা ফোন আসে। নির্ঝর ফোন নাম্বার দেখে দ্রুত উঠে বসে। হ্যালো স্যার। মেজর সাহেব, আমি জানি আপনার ছুটি আজ, কিন্তু প্লিজ 1 ঘন্টার জন্য অফিসে আসুন, খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ পড়ে গেছে। ঠিক আছে স্যার। নির্ঝর ফোনটা রেখে পাশে তাকায়। ছায়া সেখানে নেই। নির্ঝর দ্রুত ঘর থেকে বের হয়ে নিচে উকি দেয়। রান্নাঘর থেকে শব্দ পায় নির্ঝর। বুঝতে পারে তার নতুন বউ রান্না করছে। নির্ঝর ফ্রেশ হয়ে ইউনিফর্ম পরে রেডি হয়ে নিচে আসে। নির্ঝরকে দেখে ছায়া বলে, খেতে আসুন। নির্ঝর টেবিলে গিয়ে বসে। ছায়া খাবার দেয় নির্ঝরকে। নির্ঝর ছায়ার দিকে তাকায়। মেয়েটাকে বউ বউ দেখাচ্ছে। ছায়া নির্ঝরের পাশেই বসে খাবার গালে দেয়। তখন নির্ঝর বলে, তোমার নাম্বারটা দাও। ছায়া নির্ঝরের দিকে তাকায়। কিচেন ডেস্কে রাখা নিজের ফোনটা এনে নির্ঝরের হাতে দেয়। বের করে নিন। নির্ঝর বেশ অবাক হয়ে ছায়ার দিকে তাকিয়ে থাকে। ছায়া সেটা বুঝতে পেরে খাওয়া সার্ভ করতে করতেই বলে, যার নাম্বার পর্যন্ত আপনার কাছে নেই, তার জীবনে এত বড় একটা ঝড় সৃষ্টি করতে আপনার কি কোনো বাধা লাগলো না? ছায়ার কথায় নির্ঝর বেশ অবাক হয়। তবে মেয়েটার কথার আক্ষরিক অর্থ সে বুঝতে পারে, তাই তখন আর কোনো কথা বাড়ায় না। চুপচাপ খাওয়া শেষ করে। আজ যদিও আমার ছুটি ছিল, কিন্তু তাও অফিস থেকে ডেকেছে, তাই যেতে হবে। আমি না আসা পর্যন্ত মেইন ডোর খুলবে না। আমি চাই না তুমি কোনো বিপদে পড়ো। আপনি আসছেন বুঝবো কিভাবে? আমি আসলে কলিং বেল চেপে তোমায় ফোন করব। ঠিক আছে। নির্ঝর উঠে বেরিয়ে যায়। ছায়া প্লেট এবং নোংরা বাসনগুলো নিয়ে কিচেনে যায়। সেগুলো পরিষ্কার করে বেরিয়ে আসে। এখন ঘুম পাচ্ছে তার। 9:45 বাজে মাত্র। দুপুর হতে সময় আছে। নির্ঝরও বাসায় নেই। সব ভেবে ছায়া রুমে গিয়ে শুয়ে পড়ে। ফোনটা হাতে নিয়ে একবার মায়ের নাম্বারটা বের করে। ফোন করবে কি করবে না, এই দ্বিধায় আছে ছায়া। আচ্ছা, মা কি রাগ করবে ছায়া ফোন করলে? নিজের কল্পনায় নিজেই দোষী ছায়া। চোখ বন্ধ করে পরিবারের সাথে কাটানো শেষ বোনের হলুদের সন্ধ্যার সুন্দর মুহূর্তগুলোর কথা চিন্তা করে ছায়া। তখনই তার ফোনটা বেজে ওঠে। ফোনটা হাতে নিতেই দেখে রাবেয়া বেগমের নাম্বার। ছায়ার চোখে পানি চলে আসে। দ্রুত মায়ের ফোন ধরে ছায়া। ও মা, কেমন আছো? ছায়ার গলা ধরে আসছে। মেয়ের কষ্ট বুঝতে পারে রাবেয়া বেগম। শান্ত এবং নরম কণ্ঠে বলে, ভালো আছি মা, তুই কেমন আছিস? ও মা, আমি ভালো আছি। আব্বু কি এখনো রেগে আছে? ওসব কথা বাদ দে, জামাই কোথায়? অফিসে গেছে। ও, ওই জায়গাটা কেমন রে মা? ওনার কটেজ মা। জায়গাটা খুব সুন্দর, 3 তলা কটেজ। উপরে কি আছে জানি না, তবে নিচে লিভিং রুম, রান্নাঘর, ডাইনিং টেবিল আর একটা বাথরুম আছে। উপরে বেডরুম 3টা। উনি সব থেকে বড় রুমে থাকেন। সব কিছুই সাজানো। রাবেয়া বেগম মেয়ের কথাই শান্তি পায়। যাক, ভালো করে সংসার করবা মা, স্বামীকে ভালোবাসবা, আর সব সময় আমাকে সব কথা বলবা, কি হয় কি না হয়। ঠিক আছে মা। এখন তাহলে রাখি। আম্মু শোনো। বলো মা। আব্বুর সাথে একটু কথা বলা যাবে না? তোমার আব্বুর রাগ যে কেমন তুমি তো জানো মা, একটু সময় দাও, ঠিক হয়ে যাবে সব। ঠিক আছে মা, রাখি। আচ্ছা। রাবেয়া বেগম ফোন কেটে দেয়। ছায়ার চোখে পানি টলমল করছে। তার বাবার গৌরব ছিল সে, আর আজ সেই বাবা কথা বলছে না। এসব ভেবে বুকে চাপা কষ্ট অনুভব করে ছায়া। তারপর কখন যে ঘুমিয়ে যায় নিজেও জানে না। দেখ নির্ঝর, এগুলো মনে হয় কেন?
যেখানে এগুলো পাওয়া গেছে ওখানে নিশ্চিত আরও আছে। না, ভালো করে চার্জ করেছে কিছুই নেই। পদ্মা নদীর ধার বেয়ে সব ইন্ডিয়ায় পাচার হয়। উপরে থাকে বরফওয়ালা মাছ আর নিচে এইসব, তাও চকলেটের প্যাকেটে। আমাদের আরও সচেতন হতে হবে। সেটাই বলছি, সচেতনতা সব থেকে বড় সম্বল আমাদের। নির্ঝর চকলেটের প্যাকেটে মোড়ানো অসাধু দ্রব্যগুলোর ছবি তুলে নেয় ফোনে। এরপর কটেজের উদ্দেশ্যে রওনা হয়। গাড়িতে বসে নির্ঝর সিটবেল্ট দিতে দিতে চিন্তা করে, এইরকম চকলেটের প্যাকেটে সে আগে কোথাও দেখেছে, কিন্তু কোথায়। নির্ঝর নিজের ফোনটা আবার বের করে। বিয়ের সময় রাহির কাছে ছিল তার ফোন। অয়ন একটা ছবি তুলেছে যেখানে রাহি চকলেট খাচ্ছে। নির্ঝর মিলিয়ে দেখে রাহির হাতের চকলেট আর এই প্যাকেটগুলো একই দেখছে। নির্ঝর কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থাকে। এরপর সে নিজেই চিন্তা করে, এমন চকলেট হাজার হাজার আছে বাংলাদেশে, আমিও কি সব কল্পনা করি। কথাগুলো নিজেকে নিজে বলে কটেজের উদ্দেশ্যে রওনা হয় নির্ঝর। বাসে এসে নির্ঝর ভুলেই গেছিল তার একটা নতুন লাল রঙের বউ আছে ঘরে। সে পকেট থেকে চাবি বের করে দরজা খুলে ভেতরে প্রবেশ করে। রান্নার একটা অদ্ভুত সুন্দর ঘ্রাণ ভেসে আসে তার নাকে। সে 1 ঘন্টার কথা বলে 3 ঘন্টা পর বাসে আসছে। রান্নার ঘ্রাণ নাকে আসতেই নির্ঝরের মনে পড়ে তার একটা বউ আছে। নির্ঝর ধীর পায়ে রান্নাঘরের দিকে চলে যায়। রান্নাঘরে গিয়ে দেখতে পায় রমণী রান্না করছে, তবে এই মুহূর্তে ঘেমে তার শরীরে জামা লেপটে গেছে। বাঁধা চুলের ভেতর থেকে ছোট চুলগুলো গলায়, ঘাড়ে, মুখে লেপটে আছে। কি অপূর্ব সুন্দর দেখা যাচ্ছে তাকে। নির্ঝরের মনে আপনা আপনি প্রশ্ন আসলো, আচ্ছা বউগুলোকে বিয়ের পর এত সুন্দর হয়ে যায় যে যার ঘামে লেপটে থাকে শরীরটা ভালো লাগতে শুরু করে। তরকারি নামাতে গিয়ে কারোর উপস্থিতি টের পায় ছায়া। পেছন ফিরে সুদর্শন মেজরকে দেখতে পায় ছায়া। ইউনিফর্মে তাকে আরো বেশি সুন্দর দেখাচ্ছে। আপনি এসেছেন, ফ্রেশ হয়ে আসুন, আমি গোসল করে খাবার দিচ্ছি। কথাটা বলে ছায়া উপরে চলে আসে। মেয়েটাকে দেখে মনেই হচ্ছে না তাকে যে জোর করে বিয়ে করেছে নির্ঝর। মৃদু হাসে নির্ঝর। ছায়া এখন তার বেডরুমের বাথরুমে আছে, তাই সে জামা নিয়ে অন্য বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। গোসল করে ছায়া নতুন আরেকটা শাড়ি পরে চুলগুলো ভালো করে মুছে নিচে আসে। তবে ছায়ার ছাড়া চুল দিয়ে টুপটুপ করে পানি পড়ছে। ছায়া নির্ঝরের পাশে বসে। নির্ঝর খুবই মিষ্টি একটা ঘ্রাণ অনুভব করে ছায়ার থেকে। এই ঘ্রাণ মাতাল করে দিচ্ছে নির্ঝরকে। এই ঘ্রাণে পাগল হয়ে নির্ঝরের মন মাতাল হয়ে যাচ্ছে। এই যে খাবেন না? কথাটা কানে আসতেই নির্ঝর চোখ সরিয়ে ফেলে ছায়ার থেকে, কিন্তু পরক্ষণেই চিন্তা করে এটা তো তারই বউ, তাহলে সে লজ্জা কেন পাবে? অন্য কারোর দিকে তো তাকায়নি সে। ছায়ার হাতের রান্না খুবই স্বাদের হয়। নির্ঝর ভীষণ খুশি খাবারগুলো টেস্ট করতে পেরে। খাবার খাওয়া শেষ করে ছায়া টেবিল গুছিয়ে উপরে আসে। নির্ঝর ল্যাপটপে কাজ করছে কোনো। ছায়া তা দেখে ব্যালকনির পর্দা টেনে দেয়। বৃষ্টি বৃষ্টি সকাল থেকে হলেও এখন বেশ রোদ এসেছে বারান্দায়। ছায়া তাই পর্দা টেনে বিছানার অপর কোণায় শুয়ে পড়ে। হাতে ফোনটা নিয়ে ফেসবুকে ঢুকে। নির্ঝর ছায়াকে চুপচাপ দেখে নিজেই জিজ্ঞেস করে, তুমি পড়ালেখা করো তো? জি করি। এখন সেটা কন্টিনিউ করবে না? অবশ্যই, আপনি যেভাবে নিয়ে এলেন বই খাতা আনার সুযোগ পেলাম না। আমি আনিয়ে দেব, তুমি তোমার সাবজেক্টের নাম বলো। ফিলোসফি। আচ্ছা। নির্ঝর আবার কাজে মন দেয়। ছায়াও ফোন টিপতে থাকে। ছায়া ফোন টিপতে টিপতে কখন যেন ঘুমিয়ে গেছে তা ছায়া নিজেও টের পায়নি। নির্ঝর কাজ শেষ করে খেয়াল করে ছায়া হেলান দিয়ে ঘুমিয়ে গেছে। নির্ঝর ছায়ার ঘুমন্ত মুখের দিকে তাকায়। শুদ্ধ গোসল করে আসায় চুলগুলো ভিজে ছিল, তাই মায়াবতী চুলগুলো ছেড়েই দিয়েছিল। তবে এখন বাতাসে ধীরে ধীরে তা শুকাতে শুরু করেছে এবং পেছন থেকে ছোট ছোট চুল তার কপালে মুখে গিয়ে পড়ছে। নির্ঝর ছায়ার পিঠের পেছন থেকে বালিশটা সরিয়ে ছায়াকে শুয়ে দেয়। ছায়ার হাত থেকে ফোনটা নিয়ে সেটা বন্ধ করতে যাবে তখনই নির্ঝরের সামনে কিছু দৃশ্য ভেসে ওঠে। ছায়ার ফেসবুকটা খোলাই আছে। ছায়ার সার্চ লিস্টে নির্ঝরের ফেসবুক অ্যাকাউন্ট। নির্ঝর এবার হেসে ফেলে। তার বউ তাকেই দেখছে, তাও লুকিয়ে লুকিয়ে। কি একটা অবস্থা বলো। নির্ঝর তারপর ছায়ার ফোনটা বন্ধ করে ছায়ার পাশে রাখে। তারপর নিজের কাজে মগ্ন হয়ে যায়। কিছু সময় পর নির্ঝরের কাজ শেষ হয়ে গেলে সে সময়ের দিকে খেয়াল করে। একেবারে সন্ধ্যার আগ মুহূর্ত এটা। নির্ঝর ব্যালকনির পর্দা সরিয়ে গ্লাস ডোর খুলে সেখানে যায়। মৃদু বাতাসে তার ভালোই লাগছে। হঠাৎ করেই কিছু মনে হলো নির্ঝরের। সন্ধ্যায় কিছু খাবার তৈরি করলে কেমন হয়। নির্ঝর মেঝর মানুষ, শরীরের দিকে তার খুবই খেয়াল।
যতটা পারা যায় ততটা জিনিস বাসায় তৈরি করা শিখেছে সে। তবে আহামরি রান্না সে পারে না। বেঁচে থাকতে হলে যতটুকু খাওয়া প্রয়োজন ততটুকুই পারে নির্ঝর। ফোন বের করে কাউকে ফোন করে নির্ঝর। কিছু জিনিস আনতে বলে রুমে আসে। ছায়া এখনো ঘুমে। সারাদিন ঘুমায় মেয়েটা, এত ঘুম কোথায় পায়? নির্ঝর খেয়াল করে দেখে তার মায়াবতীর চুলগুলো উড়ে উড়ে মুখে পড়ছে। নির্ঝর আলতো করে চুলগুলো সরিয়ে দেয়। মনটা ভীষণ চাইছে ওই চুল সরানো খোলা কপালে একটা চুমু দিতে, কিন্তু এই সময়ে বড্ড বেমানা নিচ্ছে এটা নির্ঝরের। নির্ঝর ছায়ার পাশে বসে ছায়ার মুখের দিকে তাকিয়ে থাকে। কেন যে এত মায়া বুঝতে পারছি না। এমন তো আগে কখনো হয়নি। ভালোবাসলে কি এমন হয়? অদ্ভুত। এটা কি ভালোবাসা নাকি মায়া? নিজেই এইসব কথা ভাবছে নির্ঝর। পুরুষ যখন কোনো নারীকে পছন্দ করে ফেলে তখন তার সব রকমের রূপই মায়াবতী হয়ে যায়। পুরুষের চোখে যদি একবার কোনো নারী মায়াবতী হয়ে ওঠে তবে সে পুরোটা জীবন ওই মায়ার বাধা থাকতে বাধ্য। হয়তো এই জন্যই এখনও অনেকে সংসার করছে। নিঝরের ভাবনার মাঝে হঠাৎ কলিং বেল বেজে ওঠে। নিঝর নিচে চলে যায়। তবে কলিং বেলের শব্দে ছায়ার ঘুম ভেঙে যায়। বাইরের দিকে তাকিয়ে দেখতে পায় অনেকটা সময় হয়ে গেছে। ছায়া উঠে যায়। শাড়ি ঠিক করে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। ফ্রেশ হয়ে বেরিয়ে নিঝরকে রুমে না পেয়ে নিচে চলে যায়। নিঝর রান্নাঘরে কিছু করছে। ছায়া রান্নাঘরে গিয়ে দাঁড়ায়। কি ব্যাপার? নিঝর পেছনে ফিরে ছায়াকে দেখে বলে, কিছু না। কখন উঠলে? এই তো কিছুক্ষণ আগেই। ভালো, বসো, আমি কিছু রান্না করছি, একসাথে খাওয়া যাবে। ঠিক আছে। ছায়া লিভিং রুমে বসে টিভিটা অন করে। প্রায় 40 মিনিট পর নিঝর চা এবং কিছু নাস্তা নিয়ে আসে সেখানে। ছায়াকে টিভি দেখতে দেখে নিঝর সেদিকে তাকায়। কি অদ্ভুত এই টিভিটা! 1 বছর নিঝর কিনেছে, কিন্তু এই 1 বছরে মাত্র 5-6 বার টিভিটা অন করেছে নিঝর। তবে এবার তার টিভি দেখার জন্য যে একটা লাল টুকটুকে বউটা আছে ভাবতেই শীতল হাওয়া বয়ে যায় ভেতর দিয়ে। নিঝর চা আর নাস্তাগুলো ছায়ার সামনে রাখে। ছায়া টিভিতে ডোরেমন দেখছে। বিষয়টা দেখে নির্ঝরের বেশ ভালো লাগে। মেয়েটা বোধহয় এখনও তার ছোটবেলায় পড়ে আছে। দেখুন, আমি সারা জীবন চাইতাম একটা ডোরেমন আমারও হোক, মুখে বলা সব স্বপ্নগুলো পূরণ করে দিক। নির্ঝর ছায়াকে চা দেয়। ছায়া এবং নির্ঝর দুজনেই তাদের সময়টা বেশ ভালো করেই কাটায়। রাতে ছায়া খাবার গরম করে সার্ভ করে। দুজন খেয়ে যে যার দিকে শুয়ে পড়ে। ছায়া ঘুমিয়ে গেছে অনেকক্ষণ, তবে নিঝরের চোখে ঘুম নাই। ছেলেটা বারবার সদ্য বিবাহিত বউয়ের দিকে তাকাচ্ছে। মায়াবতীকে একটু বুকে নিয়ে ঘুমোতে মন চাইছে। নিঝর ছায়ার হাত ধরে টান দিয়ে নিজের বুকের মাঝে নিয়ে আসে। রাত গভীর, সাথে বৃষ্টি হচ্ছে। ঠান্ডার মাঝে গরম শরীরের স্পর্শ পেয়ে ছায়াও নিঝরকে জড়িয়ে ধরে। ছায়ার জড়িয়ে ধরাটা নিঝরের কাজটাকে উৎসকে দেয়। নিঝর আরেকটু সাহস পেয়ে মায়াবতীর ঠোঁটে নিজের ঠোঁটের স্পর্শ দেয়। ছায়াকে নড়াচড়া করতে না দেখে নিঝর পরপর 4-5টা চুমু খায়, কিন্তু পরক্ষণেই মনে পড়ে যায় এভাবে লুকিয়ে লুকিয়ে ভালো না, বেশি সামনাসামনি মেয়েটাকে কিছু সময় দিলে সে নিজেই কাছে আসবে। নিঝর চোখ বন্ধ করে নেয় আর কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। চৌধুরী বাড়িতে নুহা আর অয়ন হানিমুনে গেছে। নতুন নতুন বউকে নিয়ে ঘুরতে যাওয়া উচিত মিসেস চৌধুরী, তাই ছেলে এবং বউকে কক্সবাজারের টিকিট উপহার করে। আর একটা সুন্দর রিসর্ট বুক করে দিয়েছে আদনান আর তিন্নি। তিন্নি মেয়েকে ঘুম পাড়িয়ে আদনানের কাছে আসে। আদনান সোফায় বসে কি যেন করছে। তিন্নি আদনানের পাশে বসতেই আদনান ল্যাপটপটা অফ করে দেয়। কি হলো আমার মহারাজা? কি দেখছিস যে আমি আর সাথে বন্ধ করে দিতে হলো? সব সময় এমন কেন ভাবো তিন্নি? এক সন্তানের মা বাবা আমরা, ভুলে যাও সেটা? আমার কাজ শেষ, তাই বন্ধ করে দিলাম। তিনি আদনানের ঘাড়ে মাথা রেখে বলে, ভাইদের বিয়ের প্যারায় তোমার সাথে ভালো করে কথাও বলতেও পারিনি এই কয়েকদিন আমি। আদনান তিন্নির হাতটা নিজের হাত থেকে সরিয়ে বলে, এখন আর নয় তিন্নি, আমি খুবই ক্লান্ত, জানোই তো। আমার আজ প্রায় 200-র মতো পেশেন্ট ছিল সিরিয়ালে। তিন্নির মনটা খারাপ হয়ে যায়। তবে আদনানের বিষয়টাও সে বুঝে, তাই আর কথা বাড়ায় না। তাহলে চলো ঘুমাতে যাই। তুমি যাও, আমি ফ্রেশ হয়ে আসছি। তিন্নি শুয়ে পড়ে। মেয়েকে বুকে নিয়ে তিন্নি ঘুমিয়ে যায়। তিন্নি ঘুমানোর পর আদনান তিন্নির পাশে শুয়ে পড়ে। অন্যদিকে পিট করে সেও ঘুমিয়ে যায়। ভোরবেলা রাহি হঠাৎ করেই ঘুম থেকে উঠে যায়। তিন্নি রাহিকে ঘুমের মাঝেই কোলের মধ্যে নিয়ে আসে। কিছুক্ষণ পর রাহি ঘুমিয়ে গেলে তিন্নি
পাশে ফিরে দেখে আদনান নেই বিছানায়। তিনি বেশ অবাক হয় এত সকালে সে কোথায় গেল। তিনি রাহিকে রেখে উঠে ওয়াশরুম চেক করে, কিন্তু আদনান নেই। তিনি এবার নিচে আসে, নেই আদনান নেই। তিনি গিয়ে আদনানকে কল করে, কিন্তু সে ফোন ধরছে না। তিনি হতাশ হয়ে রুমে চলে যায়। বড্ড অদ্ভুত আচরণ করছো আদনান, তুমি আগের মতো আর নেই তুমি। ধুর, সব সময় বেশি ভাবি, হয়তো কাজের জন্য প্রেশার, কিন্তু আমায় বলবেও না। তিনি নিজ থেকেই এসব ভাবতে ভাবতে উপরে গিয়ে মেয়ের সাথে ঘুমিয়ে যায়। নিজের প্রাইভেট মেডিকেলের কেবিনে বসে আছে আদনান। আমার সব প্ল্যানে নির্ঝর পানি ফেলে দিল। মানে বিষয়টা অদ্ভুত, তাই না? নির্ঝর আমার শালাবাবু, ওই মেয়েটা আমারই হবে। দেখেন, আমি আপনাকে এত সহজে জিততে দিব না। আদনানের ফর্সা গাল রাগে লাল হয়ে যায়। যে কেউই দেখে বুঝতে পারবে সে অসম্ভব বিরক্ত। সকালে নির্ঝরের আগে ছায়ার ঘুমটা ভাঙে। ঘুম ভেঙে নিজেকে নির্ঝরের বুকের উপর দেখে কিছুটা ভরকে যায় ছায়া। নোহা এতদিন বলতো ছায়ার শোয়া ভালো না, তবে নোহা একেবারে ঠিক কথা বলতো। ছায়ার শোয়া মোটেই ভালো না। ছায়া ধীর গতিতে নিজেকে নির্ঝরের শক্ত হাতের মাঝ থেকে ছাড়িয়ে নেয়। তারপর নির্ঝরের বুক থেকে নিজের মাথাটা সরিয়ে উঠে সোজা ওয়াশরুমে চলে যায়। ছায়া চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নির্ঝর চোখ খুলে তাকায়। মেয়েটা সত্যিই পাগল। আসলে নির্ঝর জেগেই ছিল তাকে অফিসে যেতে হবে, কিন্তু জাগার পর ছায়ার ঘুমতো মুখটা নিজের বুকে দেখে ইচ্ছে করতে লাগলো আরও দেখতে। তাই জন্যই এতক্ষণ শুয়েছিল। নির্ঝর উঠে অন্য ওয়াশরুমে চলে যায়। ছায়া বেরিয়ে দেখে নির্ঝর রুমে নেই, তাই সে চটজলদি নিচে চলে যায় নাস্তা বানাতে। দ্রুত নাস্তা বানিয়ে টেবিলে রাখতেই দেখে নির্ঝর ফর্মাল কাপড়ে নিচে নেমেছে। ছায়া তা দেখে জিজ্ঞেস করে, অফিসে আছে, অফিসে যাব। তা ইউনিফর্ম পরবেন না? না, কাজ আছে আজকে, ফিরতে দেরি হবে। খেয়ে ঘুমিয়ে যেও। ছায়া নিজরকে খাবার দেয়। নিজর খাবার খেয়ে বেরিয়ে যায়। ছায়া কেন জানি না একটা অদৃশ্য শক্তি অনুভব করছিল। মনের অজান্তেই মন চাইছিল লোকটা একবার ফিরে তার কপালে চুমু দিয়ে যাক। নিজের চিন্তায় নিজেই বাধা দেয় ছায়া। কিছুক্ষণ পর খাবারের প্লেট গুছিয়ে উপরে চলে আসে। তার কেন জানি না আবার ঘুম পাচ্ছে। সে ঘুমিয়ে যায়। মেজর আজকে কাজের জন্য ভীষণ ব্যস্ত। একটা ছিল ডিউটি। সেই ড্রাগগুলোর ইনফরমেশন দ্রুত কালেক্ট করে নিঝর। ড্রাগসগুলো ঢাকা থেকে আসছিল। রাজশাহী বাংলাদেশের সীমান্তবর্তী একটা দেশ, সেখান থেকে পাচারের সুবিধা আছে। একবার ইন্ডিয়া গেলে এগুলো আরও সহজে নানান দেশে ছড়িয়ে পড়ছে। বিষয়গুলো খুবই ভয়ানক। এর পেছনে আছে অনেক বছরের পুরনো কোনো ব্যবসায়ী। না হলে এত শুকনোভাবে কেউ কোনো কাজ করতে পারে না। কেউ আজ পর্যন্ত সন্দেহ করেনি ওদের। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে। তার শত্রুর সংখ্যা আরও বাড়তে চলেছে। তবে এর মাঝে ছায়ার কোনো ক্ষতি হোক তা নির্ঝর একটুও চায় না। রাত 10টা পর্যন্ত নির্ঝর অক্লান্ত পরিশ্রম করে। ছায়ার খোঁজ নেয়নি দিনের মধ্যে একবারও। বাসে এসে নির্ঝর সোজা ডুপ্লিকেট চাবি নিয়ে দরজা খুলে ভেতরে চলে আসে। ছায়া নিচে নেই, তবে হয়তো উপরেই আছে। নির্ঝর সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। রুমে ছায়া কথা বলছে। বিষয়টা খেয়াল করে নির্ঝর ভেতরে গিয়ে দেখে ছায়া ফোনে কথা বলছে। জি ডাক্তার ভাইয়া, আমি এখন অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, শরীরে কোনো সমস্যা নেই। ভালো কথা ছায়া, নিজরকে বলে দ্রুত এসে বেড়াতে। ছায়া কিছু বলবে তার আগেই পাশে নির্ঝরের উপস্থিতি টের পায়। আপনি কখন এলেন? মাত্র। ও, তিনি আপু ফোন করেছে, সাথে ডাক্তার ভাইয়াও। নির্ঝর ফোনটা নিজের হাতে চায়। ছায়া নির্ঝরকে ফোনটা দিয়ে দেয়। তবে আদনান তখন ফোনটা তার বোনকে দিয়ে দেয়। নির্ঝর তিন্নি আর রাহির সঙ্গে কথা বলে ফোন কেটে দেয়। ছায়াকে ফোনটা দিয়ে নির্ঝর বাথরুমে চলে যায়। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখে ছায়া আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছে। নির্ঝরকে দেখে ছায়া চিরুনি রেখে পেছনে ফিরে। ও, আপনি চলে এসেছেন, চলুন খাবার দিই। নির্ঝর ছায়ার কাছে এগিয়ে যায়। ছায়ার হাত ধরে বলে, চলো খাবার আগে একটা জায়গায় নিয়ে যাই। কোথায়? চলো। ছায়াকে নিয়ে নির্ঝর ছাদে চলে আসে। সেখানে একটা দোলনা আছে, পাশে কিছু গাছ। কি সুন্দর জায়গাটা, আগে আসিনি। সারাদিন ঘুমানো ছাড়া তোমার কাজ তো দেখি না আমি। ছায়া নিঝরের দিকে তাকায়। নিঝর হাসে। মেজরকে হাসলে এত সুন্দর কেন দেখায় তা ছায়ার আজও জানেনি। নিঝর ছায়াকে নিয়ে দোলনায় বসে। মৃদু বাতাসে ছায়ার লম্বা চুলগুলো উঠছে। বেশ ভালোই লাগছে। নিঝর সামনে তাকিয়ে থেকেই ছায়াকে জিজ্ঞেস করে, আদনানের সঙ্গে তোমার সম্পর্ক কিভাবে? সম্পর্ক? কিসের সম্পর্ক? না মানে সম্পর্ক যে একটা আছে,
না হলে অয়নের বিয়ের প্রস্তাব আদনান তোমার বাবাকে দিত না। এ মা, আপনি তো কিছুই জানেন না। আপু তো ভাইয়াকে ভালোবাসতো অনেক দিন থেকেই। মানে আমার মানে খুলে বলো তো। আদনান ভাইয়া হলো আমার ডক্টর। আমি ছোট থেকে একা একা থাকা, অন্ধকার, এগুলো ভীষণ ভয় পেতাম। মানুষের ভিড় আমার সহ্য হতো না, প্যানিক অ্যাটাক করতাম আমি। সময় যত যাচ্ছিল আমি তত অসুস্থ হয়ে যাচ্ছিলাম। আমি তখন ক্লাস 8-এর শেষের দিকে পা দিয়েছি। আমার তখন আরও বেশি সমস্যা হতে লাগলো, বারবার প্যানিক অ্যাটাক করছিলাম। ছোট থেকেই বাবা নানান ডক্টর দেখিয়েছে, কিন্তু কিছুতেই কাজ হয়নি। বাবা এক পর্যায়ে রাতের পর রাত আমার মাথার কাছে বসে কাঁদতেন, নিরুপায় হয়ে পড়েন। এরপর নোহা আপু ডক্টর আদনানের একটা অ্যাডভার্টাইজমেন্ট দেখে বাবাকে বলে, উনি সব থেকে বড় সাইকোলজিস্ট, উনি অনেক ভালো চিকিৎসা দেয়। তবে আমাদের বাসা থেকে ঢাকায় যেতে সময় লাগে 5 ঘন্টা প্রায়। বাবা বলেন শেষ চেষ্টা করে দেখি। প্রথম যখন আদনান ভাইয়ের মেডিকেলে যাই, অনেক মানুষ ছিল। আমি সেটা দেখে আবার প্যানিক করতে থাকি। আমার সিরিয়াল ছিল একেবারে শেষে, কিন্তু আমার অবস্থা দেখে ডক্টর আমায় প্রথম দেখে এবং প্রথম দিন উনি আমায় কনসাল্ট করে ফেলে। সেভাবে বাবা আমায় প্রায় 5 বছর ধরে ওনার কাছে নিয়ে যায়। তবে বাবাকে ছাড়া আমি জীবনে কোথাও যাইনি। আদনান ডক্টর সম্পর্কে আমি বা আমার বাড়ির কেউ জানতো না, অর্থাৎ আপনাদের পরিবার সম্পর্কে কিছুই জানতাম না। সেবার অয়ন ভাইয়া মেডিকেলে এসেছিল ডক্টর ভাইয়ার সাথে দেখা করতে। বাবা বাইরে গিয়েছিল পানি আনতে। আমি আর নোহা আপু ছিলাম বসা। সেখান থেকেই অয়ন ভাইয়া আর নোহা আপুর পরিচয় হয়। ডক্টর ভাইয়ার পরিবার সম্পর্কে আমরা জানতে পারি এবং অয়ন ভাইয়া কিছুটা জোর করে ডক্টর ভাইয়াকে দিয়ে বাসায় প্রস্তাব পাঠায়। জোর করে মানে? জানি না ডক্টর ভাইয়া কেন জানি না চাইছিল না অয়ন ভাইয়া আর নোহা আপুর বিয়েটা হোক। এটা বাসার অন্য কেউ জানতো না? আসলে বলতে বলতে সব বলেই দিলাম। এটা না আমার নিজের মন্তব্য, আমার অনুভব হতো এটা। নির্ঝর ছায়ার মায়াবী নির্মল চেহারাখানার দিকে তাকিয়ে থাকে। তার কাছে কোথাও মনে হয় না ছায়া কিছু করতে পারে। ভীষণ বিশ্বাস করতে মন চায় ছায়াকে, কিন্তু আদনান যে তার বোনের স্বামী, নির্ঝরের তখন মাথায় আসে তৌফিক হাসানও একবার বলেছিল যে আদনানের পরিবার সম্পর্কে তিনি তো কিছুই জানতেন না। যেদিন তারা পাকা দিন দিতে এলো ওই দিন বলেছিল। তারা দুজনই কিছুক্ষণ নীরব থাকে। আচ্ছা, আপনি খাবেন না? হ্যাঁ খাবো, চলো। নির্ঝর ছায়াকে নিয়ে নিচে নামে। সিঁড়ি দিয়ে নামতে নামতে ছায়া চিন্তা করে, এই লোকটা আমার স্বপ্নের মানুষ। কত বছর ধরে একে নিয়ে স্বপ্ন দেখি আমি। সেই আমার স্বপ্ন পূরণ যে হলো, কিন্তু এমনভাবে হলো ভালো লাগে না। ধুর, একটু স্বাভাবিক কেন নয় সব? চিন্তা করতে করতে দুজনেই নিচে চলে আসে। ছায়া খাবার গরম করে নির্ঝরের সামনে রাখে। নির্ঝর ছায়ার দিকে তাকিয়ে বলে, এই শাড়ি পরে কষ্ট হচ্ছে না? হ্যাঁ হচ্ছে, কিন্তু আমি তো বাসা থেকে কিছুই আনিনি। শাড়ি ছাড়া কিছুই নেই এখানে। আচ্ছা ঠিক আছে, কাল আমি শপিং করে এনে দেব। ছায়া কিছু বলে না। নির্ঝরের পাশে বসে খাবার উঠিয়ে দেয় নির্ঝরের প্লেটে। নির্ঝর খাবারের দিকে তাকিয়ে বলে, তুমি খেয়েছো? না, খাইনি। কেন? আমি তো বলেছিলাম আমি দেরি করে আসবো। এমনিতেই ইচ্ছে হয়নি। এখন একসাথে খাই, সমস্যা নেই তো। নির্ঝর আর কিছু বলে না। দুজন খেয়ে এরপর যে যার মতো শুয়ে পড়ে। রাতে আবারও নির্ঝর ছায়াকে বুকে জড়িয়েই ঘুমিয়ে যায়। তবে ছায়া রানী আজও টের পেল না এটা যে নির্ঝর তাকে বুকে জড়িয়ে নিল। রাহিকে ঘুম পাড়িয়ে আদনান তিন্নির পাশে বসে। তিন্নির হাতটা ধরে সেখানে চুমু খায়। সরি জান, এই কিছুদিন আমি এত ব্যস্ত তোমাকে সময় দেওয়ার সময়টাই পাচ্ছি না। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি শুধু সুস্থ থাকো, তাহলেই হবে। ঠিক আছে, তাহলে রোজ মনে করে এই ওষুধটা খেয়ে নিও। কিন্তু এই ওষুধ খেয়ে কি হবে? তুমি যে খুবই দুর্বল। ঠিক আছে। তিন্নি স্বামীকে প্রচুর বিশ্বাস করে এবং ভালোবাসে। সে ওষুধটা খাওয়ার কিছুক্ষণের মাঝেই ঘুমিয়ে যায়। তিন্নি ঘুমিয়ে গেলে আদনান তার ফোন এবং গাড়ির চাবি নিয়ে বেরিয়ে আসে বাড়ি থেকে। কি হয়েছে, এত রাতে কিসের জন্য ফোন করেছিস? স্যার, সবগুলো জিনিস আর্মিদের হাতে পড়ে গেছে। কিছুদিনের মধ্যে হয়তো চেকপোস্ট বসবে। কোথা থেকে ধরা পড়েছে? রাজশাহী থেকে। রাজশাহী কথাটা শুনে আদনানের ফর্সা মুখটার আগে লাল বর্ণ ধারণ করে। নির্ঝর আমার সব কিছু কেড়ে নিল। কথাটা বলে ফোনটা সজোরে আছাড় মারে আদনান। মার্বেল ফ্লোরে ফোনটা পড়ে টুকরো টুকরো হয়ে যায়। পাশে থেকে নাইট ডিউটিতে থাকা আদনানের কেবিনের কর্মরত সিস্টার এসে বলে। সিস্টারকে দেখে আদনান চুপচাপ হয়ে যায়। নিজেকে সামলে বলে, কিছু না, তুমি বাইরে যাও। কথাটা বলতে সিস্টার চলে যায়। আদনান নিজের চেয়ারে বসে পড়ে। এবার ব্যবস্থা করতে হচ্ছে একটা।
পরদিন সকালে ছায়া তার প্রতিদিনের মতো সকালে উঠে রান্না শেষ করছিল। এমন সময় মিসেস চৌধুরী ছায়াকে ফোন করেছে। ছায়া শাশুড়ির ফোন পেয়ে ছায়া দ্রুত হাতটা মুছে সেটা ধরে। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ছায়া? ভালো আছি মা, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। জায়গাটা ভালো লাগতেছে মা। ভালোই, কিন্তু একা থাকতে খারাপ লাগে। চিন্তা করিস না, কিছুদিন পর আমি গিয়ে তোকে এখানে নিয়ে আসবো। কয়দিন এখানে থাকবি আর কয়দিন বাবার বাসায়। শাশুড়ি মায়ের প্রস্তাব শুনে ছায়ার চোখ জোড়া জলজল করে উঠল। সত্যি বলছেন? হ্যাঁ রে মা, একেবারে সত্যি। কি সত্যি মিথ্যা চলছে? পেছন থেকে নিঝরের কণ্ঠ ভেসে আসছে। ছায়া ঘুরে দাঁড়ায়, ঠোঁটে হাসি রেখে বলে, মা বলল আমায় নিয়ে যাবে বাসায়। নিজর ভ্রুকুচকে ছায়ার থেকে ফোনটা নিয়ে নেয়। হ্যালো। কি রে, তোর খবর কি? মাকে ভুলেই গিয়েছিস বউ পেয়ে? আজব মা, আমি কি কোনো বাচ্চা? তুমি এভাবে কেন বলছো? না না, তা না, আমি এসব কিছুদিন পর ছায়াকে নিয়ে আসবো। ছায়ার যাওয়ার কথাটা শুনে নিজর সাফ বারণ দিয়ে দেয়। না, ছায়া কোথাও যাবে না। ছায়া নিজরের কথা শুনে পেছনে ফিরে তাকায়। শাশুড়ি মায়ের কথা শুনে মনের ভিতরে যে ভালো লাগাটা ছিল হঠাৎ করেই তা ফুস হয়ে গেল। নিজর সেখান থেকে বেরিয়ে আসে। ছায়া সেদিকে চেয়ে থাকে, কি বলবে কিছুই জানে না সে। রুটি পুড়ে যাওয়ার গন্ধ নাকে আসতেই ছায়া দ্রুত গ্যাস অফ করে দেয়। ভেতরটাও কেমন রুটির মতো পুড়ে যাচ্ছে। কিছুক্ষণ পর নিজর রেডি হয়ে আসে বাইরে। ছায়া খাবার সার্ভ করে এবং নিজরের পাশে বসে। বলছি, বাড়িতে গেলে কি সমস্যা? হ্যাঁ, সমস্যা। কিন্তু আমি আসলে? তুমি ভুলে যাচ্ছ তোমার সাজিয়ে রাখার জন্য আমি বিয়েটা করিনি। চুপচাপ যে কাজগুলো করছো এগুলো করো। বাড়িতে এখন যাওয়া হবে না। সব সময় সব কথা আমার পছন্দ না। বেশি কথা বললে একেবারে হাত পা বেঁধে পদ্মা নদীতে ফেলে আসবো। নিজর চিৎকার করে কথাগুলো বলে না খেয়ে উঠে চলে যায়। ছায়ার চোখে পানি টলমল করছে। এমন করলো কেন? সে কি খুব অন্যায় কথা বলেছে? ছায়া ভীষণ কষ্ট পেল। নিজেও খাবারটা খেলো না। উপরে গিয়ে শুয়ে কান্না করলো। কাকে বলবে এইসব? মাকে না বাবাকে? যাকে বলবে না কেন, রাগ তো সেই শুনবে। অফিসে বসে নিজর খেয়াল করে তাদের গ্রুপের সিক্রেট একটা লাল ফেল নেই। নিজর মাথায় হাত দিয়ে বসে পড়ে। বড় কোনো চাল চালা হয়েছে। নিজর দ্রুত তাদের সবার জন্য সিক্রেট মিটিংয়ের আয়োজন করে। রাত 12টা। সারাদিন ছায়া সত্যিই কিছু খায়নি। নিজরের জন্য অপেক্ষা করেছে। আজ নিজর দুপুরেও খেতে আসেনি। এত রাত হয়ে গেল আসছে না। সব মান সম্মান সাইডে রেখে ছায়া 2বার ফোন করেছে নিঝরকে। নিঝর ফোন ধরেনি। ছায়া মায়ের সঙ্গে কথা বলেছে, তবে নিঝর যে তার সাথে যে এমন করেছে তার কথা বলেনি। রাত যত হচ্ছে বাইরের আবহাওয়া ততই খারাপ হচ্ছে। এখন দেখি বৃষ্টি হচ্ছে, সাথে বজ্রপাত। ছায়ার এবার একা একা ভীষণ ভয় হতে লাগলো। ভয় চোখ বেয়ে পানি পড়ছে। কারেন্ট গেছে 5 ঘন্টা আগে। আইপিএসের চার্জও শেষ। হঠাৎ করেই লাইট চলে যায়। ছায়ার অন্তরাত্মা এবার শীতল হয়ে আসছে। কাঁথা মুড়ি দিয়ে ভয়ে কাঁপতে থাকে ছায়া। রাত 1টা। ডুপ্লিকেট চাবি দিয়ে নির্ঝর বাসায় আসে। ভিজে গেছে তো ভালোই। ঘর অন্ধকার। নির্ঝরের বুঝতে বাকি রইল না আইপিএসের চার্জ শেষ। নির্ঝর দ্রুত পায়ে দরজা বন্ধ করে উপরে আসতেই দেখে ছায়া শুয়ে কাঁদছে। নির্ঝর দ্রুত ছায়ার কাছে চলে যায়। ছায়াকে ডাকতে থাকে, ছায়া, এই ছায়া। নির্ঝরের কণ্ঠ পেয়ে ছায়া নির্ঝরকে জড়িয়ে ধরে ওঠে। পূর্ণবয়স্ক পুরুষের এই প্রথম কোনো নারী জড়িয়ে ধরা অনুভব করলো। নির্ঝর পুরাই ফ্রিজ হয়ে গেছে। এদিকে ছায়া নির্ঝরকে জড়িয়ে ভীষণ কান্না করছে। কিছুক্ষণ পর নির্ঝর ছায়ার মাথায় হাত বুলিয়ে দেয়। এই তো আমি চলে এসেছি। ছায়া তাও কান্না করছে। নির্ঝর ছায়াকে নিজের কোলে বসিয়ে নেয়। ছায়া নির্ঝরের ঘাড়ে মুখ গুজে কান্না করছে। নির্ঝর ছায়ার পিঠে হাত বুলাতে থাকে। ঠিক হয়ে যাবে সব, আমি আছি তো। কিন্তু ছায়া রানীর কান্নার বেগ কমছে না। নির্ঝর উপায় না পেয়ে ছায়ার চুল ধরে ছায়ার মুখ উঁচু করে ছায়ার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয়। ঘটনার আকস্মিকতায় ছায়ার কান্না বন্ধ হয়ে যায়। এদিকে নির্ঝর ছায়ার ঠোঁটের স্পর্শ পেয়ে কেমন যেন উন্মাদ হয়ে যায়। নির্ঝর ছায়াতে এতটাই মগ্ন ছিল যে তার খেয়ালই ছিল না তাদের সম্পর্কের বর্তমান অবস্থা কী। ছায়াকে কিস করার এক পর্যায়ে নির্ঝরের মনে পড়ে যায় কিছু ছবির দৃশ্য। সেগুলো চোখের সামনে ভেসে আসতেই নির্ঝর ছায়ার ঠোঁটে একটা কামড় বসিয়ে দেয়। ছায়া চোখ বন্ধ করে নির্ঝরের শার্ট খামছে ধরে। গালে রক্তের স্বাদ আসছে। নির্ঝরের ধ্যান ফিরে।
সে পেছনে ফিরে ফোনের ফ্ল্যাশলাইট জ্বালিয়ে দেখে ছায়ার ঠোঁট কেটে গেছে। নির্ঝর নিজের বৃদ্ধ আঙ্গুল দিয়ে ছায়ার কাটা ঠোঁটের অংশ ঠেসে ধরে। ছায়ার চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে। নির্ঝর অন্য হাতে ছায়ার চোখের পানি মুছিয়ে দেয়। আমি কি তোমার স্বামী নই? হ্যাঁ। তাহলে এত দূরত্ব কিসের? আমি তো কখনো বলিনি কোনো দূরত্ব আছে। আমি বিয়ের প্রথম দিন থেকে আপনার স্ত্রী হওয়ার প্রতিটা দায়িত্ব পালন করছি। তাহলে আজ এটাও করে ফেলো। কথাটা বলে নির্ঝর ছায়াকে বিছানায় ফেলে ছায়ার উপরে চলে আসে। ছায়ার জামার চেনটা খুলে ফেলে এক টানে। অন্যটা মুহূর্তেই ঘরের এক কোণায় চলে যায়। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, তার সাথে নির্ঝরের শরীর উত্তেজিত হচ্ছে। বউকে এত কাছ থেকে অনুভব করা মাত্র নির্ঝরের শরীরে যেন বিদ্যুৎ বয়ে যাচ্ছে। নিজেকে নিয়ন্ত্রণ করা দায় হয়ে যাচ্ছে। নির্ঝর ছায়ার উন্মুক্ত বুকে নিজের ভালোবাসার স্পর্শ দিতে ব্যস্ত হয়ে পড়ে। নির্ঝরের ভালোবাসার স্পর্শ মুহূর্তেই ছায়ার শরীরে রক্তের ন্যায় দাগ ফেলে দিচ্ছে। ছায়া বারবার বিছানার চাদরটা খামচে ধরছে। নির্ঝরের স্পর্শে যদিও শুধু ভালোবাসা থাকার কথা, কিন্তু সেখানে কিছু হিংস্রতাও ফুটে উঠছে। কিছুক্ষণের মাঝেই এই রুমের পুরো আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। কিছুক্ষণের মাঝেই ছায়ার মৃদু স্বর তীব্রতা ধারণ করে। ছায়া ব্যথায় কুকড়ে হাতের মুঠোয় বিছানার চাদর আরো শক্ত করে চেপে ধরে। থামুন। সরি, পারবো না। আস্তে ধীরে, কষ্ট হচ্ছে। আরেকটু। আর একটু, আর একটু, কেন জানি না ফুরায় নাই। ফজরের আজান পর্যন্ত আর একটু ছিল নির্ঝরের। ছায়া বেচারি কোনো অবস্থায় নেই। নির্ঝর ছায়ার বুকের উপরেই ক্লান্ত হয়ে শুয়ে আছে। ছায়া চোখ বন্ধ করেই কষ্টে নিঃশ্বাস ফেলে। ছায়ার নিঃশ্বাস ফেলার অবস্থা দেখেই বোঝা যাচ্ছে সে কষ্টে আছে, তার শরীর ব্যথা। নির্ঝর হাত দিয়ে নিজের কপালে ঘামে লেপ্টে থাকা চুলগুলো সরিয়ে নেয়। নির্ঝর ছায়ার উপর থেকে উঠে বিছানার চাদর দিয়ে ছায়াকে মুড়িয়ে ওয়াশরুমে নিয়ে আসে। নিজে ফ্রেশ হয়ে ছায়াকেও গোসল করিয়ে দেয়। ছায়ার শরীরে পানি ছোঁয়াতেও ছায়া ঘুম থেকে উঠেনি, অর্থাৎ সে প্রচুর ক্লান্ত। নির্ঝর ছায়াকে শুয়ে নিজেও ছায়ার পাশে শুয়ে পড়ে। সকাল 8টা। ফোনের শব্দে ঘুমে লেগে থাকা চোখ দুটো খুলতে হয় নির্ঝরের। মোটেই মন চাচ্ছে না চোখটা খুলতে, কিন্তু তাকে যে অফিসে যেতে হবে। নির্ঝর ফোনটা ধরতেই ওপাশ থেকে কথা ভেসে আসে। মেজর সাহেব প্লিজ এক্ষুনি অফিসে আসুন, এদিকে অনেক বড় একটা ঝামেলা হয়ে গেছে। ওকে। নির্ঝর ফোনটা কেটে ছায়ার দিকে তাকায়। এখনো চোখ বন্ধ করে আছে ছায়া, বেঘরে ঘুমাচ্ছে। নির্ঝর নিচে এসে কোনো মতে যা পারে তাই রান্না চড়িয়ে দিয়ে ফ্রেশ হয়ে নেয়। এরপর গাড়ির চাবিটা নিয়ে ঘরটা ভালো করে তালা দিয়ে দেয়। বাইরে এসে নির্ঝর ছায়াকে মেসেজ করে দেয়। ফিরতে লেট হবে হয়তো। খিচুড়ি উঠিয়েছিস? রাইস কুকারে ফ্রিজে মাংস ছিল রান্না করা, সেটা দিয়ে উঠে খেয়ে নিও। তোমার বিছানার পাশে ড্রয়ারে ওষুধ আছে, সেটা খেয়ে নিও। নির্ঝর অফিসে পৌঁছে দেখতে পায় সব আর্মি সোলজার এবং অফিসার এক জায়গায় বসে আছে। কি হয়েছে? মেজর, আমরা বিপদে পড়ে গেছি। বিষয়টা খুলে বলুন। আমাদের যে ফাইলটা হারিয়েছে ওটা মূলত ছিল আমাদের ক্যাম্পের প্রতিটা রুম, প্রতিটা জায়গার একটা নকশা। আমরা ধারণা করছি এখানে অ্যাটাক হতে পারে। নির্ঝর দীর্ঘশ্বাস ফেলে। ধারণার কিছুই নেই, এখানে অ্যাটাক হবে। কিন্তু আমি চাই যে বা যারা পরিবার নিয়ে থাকো তারা একটু সাবধানে থাকো। আমার কাছে কিছু প্ল্যান আছে। কিসের প্ল্যান? নির্ঝর কর্নেলের দিকে তাকায়। ঘুম থেকে উঠে ছায়া ঘড়িতে দেখে 12টা বাজে। শরীরে ব্যথা হয়ে আছে। ছায়া হাতে ভর দিয়ে বিছানায় উঠে দেখতে পায় নির্ঝরের মেসেজ। ছায়া সবটা পড়ে। এরপর নিচ থেকে উঠে ফ্রেশ হয়ে নির্ঝরের বানানো খিচুড়ি ওষুধ খেয়ে আবার বিছানায় এসে শুয়ে পড়ে। দিনটা তার ঘুমিয়ে কাটে। অয়নার নোহা বাড়িতে এসেছে আজ। মিসেস চৌধুরী ছেলের বউকে পেয়ে মহা খুশি। আজকে ভাবছিল জামাইয়ের পছন্দেই খাবার তৈরি করাবেন তিনি। সবাই মিলে বেশ মজা করে খাওয়া যাবে। যে ভাবা সেই কাজ। শেফদের সব বুঝিয়ে দিলেন মিসেস চৌধুরী। মিসেস চৌধুরী মেয়ের রুমে গিয়ে দেখে তিন্নি রাহিকে ঘুম থেকে উঠিয়ে ফ্রেশ করে দিয়েছে। কি রে মা, কি করছিস? তোমার নাতনি ব্রেক করবে, নিচে যেতাম। ও জামাই কই? এত সকালে তো বের হয় না। কিছুদিন যাবৎ খেয়াল করছি আদনান টেবিলেও থাকে না। ওর কিছু জরুরি কাজের জন্য কিছুদিন ব্যস্ত মা। তিন্নির কণ্ঠে বেশ গম্ভীর একটা বিষয় মিসেস চৌধুরী খেয়াল করে, যা তার পছন্দ হয় না। তিনি বুঝতে পারেন মেয়ের কিছু হয়েছে। উফ নানু, জানতো পাপা বেশ কিছুদিন হলো আমাকে সময় দেয় না, আগের মতো খেলে না।
রাহির কথা শুনে মিসেস চৌধুরী মেয়ের দিকে তাকায়। মা কতবার বলেছি পাপা ব্যস্ত, রাতে সব সময় তোমাকে জড়িয়ে ঘুমায়। আমি অনুভব করতে পারি না মাম্মাম। মিসেস চৌধুরী রাহিকে কোলে তুলে নেয়। আমার সোনা, এত চিন্তা করতে নেই, চলো ব্রেকফাস্ট করি আজ নানুর সাথে। তিন্নি খাওয়া শেষে রাহিকে ড্রাইভারের সাথে পাঠিয়ে দিবি স্কুলে, তোর সাথে কথা আছে আমার। ঠিক আছে মা। অন্যদিন হলে নিজের আসতে ভীষণ লেট করে, কিন্তু আজ সন্ধ্যার সময়ে বাসায় চলে আসছে, সাথে অনেকগুলো আইসক্রিম এবং চকলেট। মেজর সাহেব কত কেয়ার করে বউয়ের। আমার এরকম একটা মেজর লাগবে গাইস। নিজের বাসার ভেতরে প্রবেশ করে সোজা উপরে চলে যায়। তবে ছায়ারানী সুন্দর করে বাচ্চাদের মতো ঘুমোচ্ছেন, তা দেখে নিজর মৃদু হাসে। জামা ছেড়ে ওয়াশরুমে চলে আসে, শাওয়ার অন করে চোখ বন্ধ করে ছায়ার চেহারাটা ভেসে আসে। তুমি আমার অন্ধকার রাত ছায়া, যাকে চাইলেও কেউ কেড়ে নিতে পারবে না, কোনোদিনও না। কথাটা বলে একটা রহস্যময়ী হাসি হাসে নির্ঝর, যার অর্থ বোঝার ক্ষমতা কোনো গুণের নেই। নির্ঝর ফ্রেশ হয়ে বাইরে এসে ছায়ার পাশে বসে, ভেজা হাতটা ছায়ার গালে ছোঁয়ায়। ছায়া কেঁপে ওঠে। নির্ঝর নিচু হয়ে নিজের ভেজা ঠোঁট জোড়া চেপে ধরে ছায়ার ঠোঁটের সাথে। শীতল অনুভূতি হতে ছায়া চোখ খুলে তাকায়। নির্ঝর ছায়াকে চোখ খুলে তাকাতে দেখে পাকা হাসে। ছায়াকে সরতে নড়তে না দিয়ে নিজের সাথে চেপে ধরে। ছায়া হাত দুটো নির্ঝরের বুকে ঠেকায়। সুপ্রিয় দর্শক, ডাকসুর সাবেক ভিপি এবং গণতান্ত্রিক ছাত্র শক্তির প্রতিষ্ঠাতা নুরুল হক নূরকে তো আপনারা সবাই চেনেন, কিন্তু আপনারা কি জানেন বাস্তবে নুরুল হক নূরের আসল পরিচয় কি? বর্তমানে তিনি কত কোটি টাকার মালিক? নুরুল হক নূরের মেয়ে বাস্তবেকে জানলে চমকে যাবেন আপনিও। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। নুরুল হক নূর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন ছাত্রনেতা। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনের সময় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের অন্যতম যুগ্ম আহ্বায়ক হিসেবে তিনি আলোচনায় আসেন। নুরুল হক নূর 2019 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচনে সহ সভাপতি হিসেবে নির্বাচিত হন। এরপর তিনি রাজনৈতিক দল গণ অধিকার পরিষদ প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি ছাত্র যুব প্রবাসী অধিকার পরিষদের সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি। নুরুল হক নূর বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বৃহত্তর চর কাজল ইউনিয়ন বর্তমান চর বিশ্বাস ইউনিয়নের জন্মগ্রহণ করেন। নুরুল হক নূরের পিতা ইদ্রিস হাওলাদার একজন ব্যবসায়ী এবং সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য, এবং মায়ের নাম নীলুফা বেগম। 3 ভাই ও 5 বোনের মধ্যে নুরুল হকের নূরের দ্বিতীয়। নুরুল হক নূর পটুয়াখালী চরে বিশ্বাস জনতা মাধ্যমিক বিদ্যালয়ে 7ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। গাজীপুরের কালিয়াকর গোলাম নবী মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে 2010 সালে মাধ্যমিক এবং ঢাকার উত্তরা হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে 2012 সালে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন। নুরুল হক নূর বাংলাদেশের অন্যতম আলোচিত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এর আগে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের মহসিন হলের উপমানব উন্নয়ন বিষয়ক সম্পাদক ছিলেন। স্কুল লাইফে তিনি ছাত্রলীগের স্কুল কমিটির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিতর্ক অভিনয় সহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার সাথে যুক্ত। এরপর 2020 সালের জুন মাসে তিনি ছাত্রদের নেতৃত্বে একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য প্রকাশ্যে ঘোষণা দেন। পরবর্তীতে অর্থনৈতিক ডক্টর রেজা কিবরিয়া ও নুরুল হক নূরের নেতৃত্বে গঠিত হয় গণতান্ত্রিক ছাত্র শক্তি। ব্যক্তিগত জীবনে তিনি 2016 সালে তোর বিশ্বাস ইউনিয়নের আওয়ামী লীগের নেতা হাতেম মাস্টারের মেয়ে মারিয়া আক্তার লুনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে লুনা একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকতা করছেন। বর্তমানে এই দম্পতি 2টি কন্যা সন্তান রয়েছে। কোটা সংস্কার আন্দোলনের সময় নুরুল হক নূরকে যখন পুলিশ ধরে নিয়ে যায়, তখন লুনাকে বিভিন্ন সময় মিডিয়ার সামনে স্বামীর জন্য হাজারি করতে দেখা গিয়েছে। স্বামী নূরকে অত্যন্ত ভালোবাসেন স্ত্রী লুনা। তো বন্ধুরা, গণতান্ত্রিক ছাত্র শক্তি পরিষদের প্রতিষ্ঠাতা নুরুল হক নূরকে আপনার কেমন লাগে জানিয়ে দিন কমেন্ট করে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।